গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। আবার একবার থরথর করে কেঁপে উঠল প্লেনটা। স্পষ্ট মনে হচ্ছে যেন মাথাটা ভারী হয়ে গিয়েছে, আর তাই হু হু করে নিচের দিকে নামতে শুরু করেছে সেটা। জানলা দিয়ে নিচে দেখার চেষ্টা করল রিতম। কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনো ঘন অন্ধকার। এইবার প্লেন জুড়ে ছড়িয়ে রয়েছে চাপা কান্না। চেঁচিয়ে দুর্গা নাম জপ করছেন এক বাঙালি ভদ্রলোক। নানা ভাষা আর বিচিত্র উচ্চারণে মিশে যাচ্ছে প্রার্থনা, ভয়, সীমাহীন আতঙ্ক। অপটু হাতে প্লেনটাকে মাটিতে নামানোর চেষ্টা করে চলেছে কেউ। আবার জানলা দিয়ে বাইরে তাকালো রিতম। পরক্ষণেই শিউরে উঠে হুমড়ি খেয়ে পড়ল জানলার উপরে। কাঁচের উপরে চেপে ধরল মুখ। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে তার। এইবার নিচের কুচকুচে কালো জল থেকে আলাদা করা যাচ্ছে সবুজ রঙের ছোপগুলোকে। দ্বীপ, সেগুলো এখন হু হু করে বড় হচ্ছে। বিদ্যুৎ বেগে মাটির দিকে ছুটে যাচ্ছে প্লেনটা। মাটির দিকে না জলের দিকে এখনো বোঝা যাচ্ছে না। তারপর রিতমের বিস্ফারিত চোখের সামনেই সবুজ ছোপগুলোর মধ্যে একটা বড় হতে শুরু করল। দ্রুত দ্রুত অতি শেষ মুহূর্তে একটা মর্মান্তিক ঝাঁকুনি, যেন ড্রপ খেয়ে লাফিয়ে উঠল প্লেনটা। তারপর আরো একবার আছড়ে পড়ল। তারপর আর কিচ্ছু নেই। নিকষ কালো অন্ধকার, আচমকা আগুনের ফুলকি, পোড়া গন্ধ, মৃত্যু চিৎকার, অন্তিম আর্তনাদ। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি ঠিকই, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। শুরু হচ্ছে আগস্ট মাস, আর আগস্ট মাস মানেই শুধু গল্পের জন্য। 2021 সালের 14ই আগস্ট শুধু গল্পের জন্যর পথ চলা শুরু। আজকের গল্পটি শুধু গল্পের জন্যর 3য় বার্ষিকী উপলক্ষে শোনানো হবে আপনাদের। আজ আপনাদের জন্য রয়েছে একটি অ্যাডভেঞ্চার গল্প। না, এটি আর 5টা অ্যাডভেঞ্চার গল্পের মতো নয়। কেন নয় তা শুনলেই বুঝতে পারবেন। আজকের গল্পটি আমাদের উপহার দিয়েছেন প্রখ্যাত লেখক রাজা ভট্টাচার্য। জন্ম 1971, হাবড়া। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি মধ্যমগ্রামের বাসিন্দা, পেশা শিক্ষকতা। আপাতমস্তকেই পারিবারিক মানুষটি বিশ্বাস করেন পাঠকই রচনা, লেখক উপলক্ষ মাত্র। আপনারা সবাই জানেন উনি নিজে একজন প্রতিভাবান বাচিক শিল্পী। আজকের গল্পে তিনি একটি বিশেষ চরিত্রে রয়েছেন। শুনতে থাকুন আজকের গল্প, রাজা ভট্টাচার্যের কলমে প্রাণের প্রহরী। ওরে, কে আছিস? এক কাপ কালো কফি নিয়ে দেখি, কড়া করে বানাবি, চিনি 1 চামচ। বলে আধশোয়া হয়ে পায়ের ওপর পা তুলে দিল রিতম। খানিকক্ষণ কটমট করে ওর দিকে তাকিয়ে থেকে অরিত্র আর্যকে বলল, 1 কাপ গরম কফি কিনে এনে হতবাগার গায়ে ঢেলে দেবো? জন্মের শোধ কফি খাওয়া ঘুচিয়ে দিই। তাতে তোর লাভটা কি? তোরই তো 200 টাকা খরচা যাবে। তুই কি ওর পিছনে 200 টাকা খরচা করবি? তার চেয়ে বরং বাদই দে। তবে রিতমের শোয়াটা কিন্তু ফাটাফাটি হয়েছে, পুরো জলসাঘরের ছবি বিশ্বাস। শুধু একখানা গড়গড়া থাকলে জমে যেত।
অরিত্র গলার মধ্যে গোছের একটা শব্দ করে আবার বইটার পাতায় ঝুঁকে পড়ল। গত 3 দিন ধরে বইটার মধ্যে ডুবে রয়েছে ও। রিতম আর চোখে তাকিয়েছিল। অরিত্র আবার পড়া শুরু করেছে সেটা বুঝতে পেরে চোখ বন্ধ করে বলল, আজকাল আর কাজের লোকেদের আগের মতো প্রভুভক্তি নেই, বুঝলি আর্য? আমাদের সময়। এই পর্যন্ত বলে অরিত্র উঠে দাঁড়াচ্ছে বুঝতে পেরে চট করে বিছানা থেকে নেমে পড়ে বলল, যাই, একা একাই খেয়ে আসি, তোরা যখন যাবি না। অরিত্র নিয়মিত জিম যায়, 5 বছর ধরে কারাটে শিখছে। রিতমের যা চেহারা, অরিত্রর একটা থাবড়া খেলে ওকে হাসপাতালে নিতে হবে। দিল্লি এয়ারপোর্টের ভিতরে যে এইরকম একটা খাসা বিশ্রাম নেওয়ার জায়গা আছে সেটা ওদের কারোরই জানা ছিল না। কলেজ থেকে ওদের 3 বন্ধুকে পাঠিয়েছিল দিল্লি ইউনিভার্সিটিতে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। গত 7 দিন দারুণ খাটনি গেছে। সারা দিন ধরে ওয়ার্কশপে অংশ নিয়ে রাত জেগে তৈরি করতে হয়েছে নোট। ফলে আজ এয়ারপোর্টে পৌঁছে ওরা যখন দেখল বিকেল 5টার ফ্লাইটটা রাত 9টায় ছাড়বে, সত্যি কথা বলতে ওরা খুশি হলো। খানিক জিরিয়ে নেওয়া যাবে এবার। খুঁজতে খুঁজতে রিতম বের করে ফেলেছিল এই জায়গাটা। সারিবদ্ধ বেশ কিছু চেয়ারের পাশে রাখা রয়েছে লম্বা লম্বা বিছানা গোছের জিনিস, যার উপরে লম্বা হয়ে আরামসে ঘুমিয়ে পড়া যায়। সত্যি বলতে একটাই খালি ছিল, অন্যগুলোতে বিভিন্ন দেশের যাত্রীরা বিশ্রাম নিচ্ছেন। রিতম সবার আগে ছুটে গিয়ে একটা বিছানা দখল করেছিল। আর্য আর অরিত্র পাশের চেয়ার দুটোয় বসেছিল। এয়ারপোর্টে এমন একটা বিছানার দখল পেয়ে রিতমের মধ্যে যে একটা জমিদারি ভাব জেগে উঠবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। বরং আশ্চর্যের ব্যাপার হলো এই তুমুল ব্যস্ততার মধ্যেও অরিত্র গভীর মনোযোগ সহকারে 3 দিন ধরে একটা বই পড়েই চলেছে। বেশ মোটাসোটা ইংরেজি বই, খবরের কাগজ দিয়ে মলাট দেওয়া। আপাতত সেই বইটা তুলেই রিতমকে তাড়া করতে যাচ্ছিল। তাড়াতাড়ি পিছন থেকে ওকে টেনে ধরল আর্য। ও আরে বাবা শোন না, মারামারি না করে বরং ওকে বল 3টে কফি নিয়ে আসতে, 3 জনেই খাবো। কথাটা শোনা মাত্র রিতম তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল। না রে অরিত্র, তুই বরং এবার আমাকে পিটিয়েই দে। যা দেখলাম 3টে কফি আনতে 600 টাকা খরচা হয়ে যাবে। আমার কাছে অত টাকা নেই ভাই, তার চাইতে মার খাওয়াও ভালো। হয়ে গেল, কিপটে বেটা পয়সা খরচের ভয় টুক করে শুয়ে পড়লো। দেখ, রিতম আগের অবস্থায় ফিরে গিয়ে বলল, শুভমামা আসার আগে তোরা তো একটা লিস্ট দিয়েছিল দিল্লিতে গিয়ে কি কি দেখতে হবে, একটাও দেখা হলো না। এবার অরিত্র ধপ করে নিজের চেয়ারে বসে বলল, ভাবলাম চন্দ্রদ্বীপের গুপ্তধন আবিষ্কার হবে থাইল্যান্ডে, বাদশাহী মোহর পাওয়া যাবে, একটা বিক্রি করলেই বড়লোক হয়ে যাব। কোথায় কি, তাহলে আজ সামান্য কফি খাওয়ার ভয়ে রিতমকে শুয়ে পড়তে হয়। হ্যাঁ রে অরিত্র, এই থাইল্যান্ডে যাদের সাথে দেখা হলো তাদের সঙ্গে তোর মামা বাড়ির আবার নতুন করে যোগাযোগ হয়েছে, তাই না? উত্তেজনায় সোজা হয়ে বসল অরিত্র। হ্যাঁ তো, তোদের তো বলাই হয়নি। আরে ওরা এসেছিলেন বাগবাজারের বাড়িতে, কলকাতা ঘুরে দেখলেন, বরিশালে যাবেন এরকম একটা প্ল্যানও হয়েছিল। তো সেটা আর হয়ে ওঠেনি এই যাত্রায়, আবার আসবেন বলেছেন। তখন তোদের খবর দেবো, বুঝলি? কয়েক মাস আগেকার কথা। সেন্ট জেভিয়ার্স থেকে ইংরেজি অনার্স নিয়ে পাশ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ওরা 3 বন্ধু, আর্য, অরিত্র আর রিতম। আজকালকার দিনে এরকম বিচিত্র বিষয় নিয়ে পড়াশোনা করায় প্রথম দিকে বাড়িতে একটু চাপ তৈরি হয়েছিল বটে। দুঃখর সব রেজাল্ট করে সেসব বিতর্কের মাথায় জল ঢেলে দিয়েছে ওরা। আপাতত পড়াশোনার কোনো চাপ নেই, কাজেই নিয়মিত ক্লাস করে কফি হাউসে আড্ডা মারা আর ফুটপাত থেকে অঢেল বই কেনা, এছাড়া ওদের হাতে আর কোনো কাজ নেই। ঘুরতে যেতে ভালোবাসে অবশ্য 3 জনেই, আর সেই টাকাটা জোগাড় করার জন্য টিউশন থেকে অনুবাদ পর্যন্ত কিছু করতেই ওদের দ্বিধা নেই। এবারে অবশ্য বেড়াতে আসেনি ওরা। মনে মনে একটা আশা ছিল 2-1টা ফাঁকা দিন ঠিক জুটে যাবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। দুঃখের বিষয় তেমন কোনো সুবিধাই ওদের জোটেনি। ঠাসা কাজ,
শেষ করতে করতেই ফেরার দিনে এসে গেছে। কাজে আপাতত এয়ারপোর্টে বসে হা হুতাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। সামনের গেটটার পাশে একটা গোলমাল শুনে আর্য পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। এয়ারপোর্টে এরকম বাক বিতণ্ডা সাধারণত শোনা যায় না। ও এই ব্যাপার, ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে বলে একদল যাত্রী রিফ্রেশমেন্টের দাবিতে আন্দোলন করছেন। সামনের সারিতে থাকা আন্দোলনকারী মানুষরা প্রায় সকলেই বাঙালি দেখছেও। প্লেনটা ফ্রান্স থেকে আসছে, যাবে কলকাতায়, লেওভার রয়েছে দিল্লিতে, ফলে বাঙালি যাত্রীই বেশি। পেছনের দিকে দাঁড়িয়ে দুটি শ্বেতাঙ্গ ছেলে মেয়ে অবাক চোখে সে আন্দোলন দেখছে। এরা নিশ্চয়ই দিল্লি ঘুরে এখন কলকাতায় যাচ্ছে। দুজনেরই পরনে সাধারণ জিন্স আর টি শার্ট, পিঠে রুকসাক, দুজনেরই গলায় একই রকম দেখতে অদ্ভুত চেন, তার থেকে কি যেন একটা বুকের উপরে ঝুলে রয়েছে। বড্ড চেনা চেনা লাগলো, কিন্তু ঠিকঠাক চিনতে পারল না আর্য। তিনজন নিরীহ চেহারার প্যান্ট শার্ট পরা ভদ্রলোক ভয়ে ভয়ে চারিদিকে তাকাচ্ছে। নির্ঘাত প্রথম প্লেন জার্নি। একজনের লম্বা দাড়ি, টেনশনে সেটায় হাত বোলাচ্ছে। অন্য দুজন ক্লিন শেভড। তাদের মধ্যে একজনের মাথায় শার্লক হোমসের মতো পুরনো কেতার ডিয়ার স্টকার টুপি। সত্যি 3 কাপ কফি নিয়ে নেবে কিনা ভিড় থেকে বেরিয়ে এসে সেটাই ভাবছিল আর্য। অরিত্র আর রিতমের তুলনায় ওর পকেটে ঢের বেশি টাকা থাকে, তবে এয়ারপোর্টের মধ্যে খাবার দাবারের দাম অকারণে অসম্ভব বেশি। পকেটে টাকা থাকলেও বড্ড অস্বস্তি হয়। ঠিক এই সময় দরজার পাশের কাউন্টারটায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোক চিৎকার করে কিছু একটা বলতেই লোকজনের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেল। ফ্লাইট রেডি তার মানে। তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়ে অরিত্রদের দিকে হাত তুলতে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখে দাঁড়িয়ে গেল আর্য। একটু আগে গেটের সামনে ভিড়ের বাড়ি দাঁড়িয়ে থাকা সেই 3 নিরীহ চেহারার ভদ্রলোক কখন যেন পায়ে পায়ে পিছিয়ে গিয়েছেন বেশ খানিকটা। এখন তারা পরস্পরের কাঁধে হাত রেখে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছেন মাথা নিচু করে, ঠিক যেভাবে ক্রিকেট খেলা শুরু হওয়ার আগে গোল হয়ে দাঁড়ায় ক্রিকেটাররা, হাডল করা যাকে বলে। 3 জন পূর্ণবয়স্ক মানুষ প্লেনে ওঠার আগে এত ভয় পেতে পারে নাকি? একজন ভীতু হতে পারে, কিন্তু 3 জনেই অকারণেই আর্যর ভুরুটা কুঁচকে যায়। দৃশ্যটা মোটেই স্বাভাবিক নয়, কিন্তু এক্ষেত্রে তার কী বা করার আছে? আদৌ কিছু করার দরকার কিনা সেটাও ওর মাথায় এলো না। মাথা ঘুরিয়ে বন্ধুদের দিকে তাকাতেই অবশ্য ও এসব ভুলে গেল। হঠাৎ করে একটা তাড়াহুড়ো পড়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। অনেকক্ষণ বসেছিলেন সবাই, স্বভাবত অধৈর্য হয়ে যাওয়ারই কথা। আর্য ফিরছে না দেখে অরিত্র ইতিমধ্যে ওর রুকস্যাকটাও পিঠে তুলে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। এদিক ওদিক তাকাচ্ছে আর্যর খোঁজে। আর্য ভিড় ঠেলে এগিয়ে গেল শটান অরিত্রর দিকে। ওদের কাছে এসে অরিত্রর হাত থেকে ব্যাগটা নিতেই আর্য শুনতে পেল রিতম বলছে, দেখলি তো কেমন গিয়ে একা একা কফি খেয়ে চলে এলো। কোনো অজানা কারণে আর্য হাসতে পারল না। আর চোখে তাকিয়ে দেখল সেই 3 ভদ্রলোক ইতিমধ্যে ফিরে গিয়েছেন আগের অবস্থায়। পরস্পরের হাত ধরে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তারা এগিয়ে যাচ্ছেন গেটের দিকে। আজকাল বড্ড ফালতু বিষয়ে মাথা ঘামাতে শুরু করেছে ও। মনে মনে নিজেকেই একটা ধমক দিল আর্য। আসলে দেশে আর দেশের বাইরে নানা জায়গায় বারবার আচমকা অপ্রত্যাশিত বিপদের মুখে পড়ে যায় ওরা। হয়তো সেই কারণেই একটা বাড়তি সতর্কতা কাজ করে মনে। ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। অন্তত এক্ষেত্রে ষষ্ঠেন্দ্রিয় যে ভুল করেছে তা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে। 3 বন্ধু সম্ভবত কোনো কারণে প্রথম প্লেনে উঠে কোথাও যাচ্ছেন বাধ্য হয়ে, ভয় পেয়ে গিয়েছেন তাই। আর খাঁটি বন্ধুর মতোই একে অপরকে সাহস যোগাচ্ছেন। টানেলের মতো রাস্তাটা দিয়ে প্লেনের গেটের দিকে হাঁটতে হাঁটতে ওর কানে এলো অরিত্র মৃদু গলায় রিতমকে বলছে, এই হারপুনচিন জিনিসটা কেউ পড়ে আছে দেখলি না, আমার মাথায় রক্ত উঠে যায়। হারপুনচেন
জিনিসটা কি? অরিত্রকে জিজ্ঞাসা করবে বলে মাথাটা ঘোরাতেই আর্য দেখতে পেল সেই শ্বেতাঙ্গ ছেলে মেয়ে দুটি হেঁটে যাচ্ছে অরিত্রের পাশাপাশি। তাদের গলায় ঝুলে আছে সেই অদ্ভুত দেখতে চেন দুটো। মাথা নিচু করে প্লেনের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে আর্য ঠিক করল কথাটা পরে জেনে নিতে হবে। কারোর গলার চেন দেখে অরিত্রের মাথায় রক্ত উঠে যাচ্ছে, এ তো ভালো কথা নয়। বোধহয় পড়তে পড়তে অরিত্রর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলি আর্য? হ্যাঁ, সেটাও একটা সম্ভাবনা বটে, তবে অতিরিক্ত জিম করার ফলেও কিন্তু এটা হতে পারে। পকেট থেকে টিকিট বের করে সিট খুঁজতে খুঁজতে বলল আর্য। অরিত্র ব্যাগটা তুলে দিচ্ছিল ওপরে। গম্ভীর হয়ে রিতমকে বলল, তোর ব্যাগটা দে, তুলে দি, হাত পাবি না তো। সামান্য অস্বস্তির সঙ্গে আর্য খেয়াল করল ওর অর্ধেকটা মন পড়ে রয়েছে সেই তিনজন ভীতু ভদ্রলোকের দিকে। প্লেনের মাঝামাঝি সিট পেয়েছেন তারা। ছোট ছোট তিনটে ব্যাগ কোলে নিয়ে একে একে বসে পড়ছেন এখন। অদ্ভুত ব্যাপার, কেন যে মনের মধ্যে একটা টিকটিকি ক্রমাগত ডেকে চলেছে কে জানে। আজই প্রথম প্লেনের একেবারে পেছনের সারিতে সিট পেয়েছে ওরা। অন্যমনস্ক ভঙ্গিতে জানলার সিটটা রিতমকে ছেড়ে দিয়ে মাঝের সিটটায় বসে পড়ল। রাতের বেলায় জানলায় বসে দেখবেই বাকি। এবার নিশ্চিন্ত মনে মাথাটা হেলিয়ে দিল আর্য। 11টা নাগাদ কলকাতায় নামবে, খুব বেশি হলে 11:30টার মধ্যে বাড়ি। এইবার একটু ঘুমিয়ে নেওয়া যাক। আর্য স্বপ্ন দেখছিল, বাড়ি ফিরে এসেছে ও। রকি, ওর আদরের গ্রেট ডেন কুকুরটা ওর হাঁটুতে মাথা ঘষছে। আর্য বাড়িতে ফিরলে রকি এটা করবেই। নিজস্ব ভাষায় জানাতে থাকে আর্য ফিরে আসায় ওর আহ্লাদের সীমা নেই। কিন্তু কিন্তু এত জোরে মাথা ঘষছে কেন? রীতিমতো ব্যথা করছে ওর হাঁটুতে। হঠাৎ চোখ খুলল, এটা তো প্লেন। ওদের সল্টলেকের বাড়ির সামনে লন নয়। রকি নেই কোথাও। ওর হাঁটুতে নিঃশব্দে ধাক্কা দিয়ে চলেছে অরিত্র। ডাকছে কেন? প্লেন কি তবে কলকাতায় পৌঁছে গেল নাকি? ধর্মর করে উঠে বসতে যেতেই আর্যর ঘাড়ে ধারালো কিছু ফুটে গেল। উফ, শব্দটা বেরিয়ে এলো আপনা আপনি। এইবার আর্যর ঘুম ভাঙল পুরোপুরি। আস্তে আস্তে মাথাটা বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করল। সোজা হয়ে বসে আছে অরিত্র, দেহ আড়ষ্ট, চোখ স্থির। আর তার কারণটা বুঝতে আর্যর মোটেও দেরি হল না। অরিত্র ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাদামাটা প্যান্ট শার্ট পরা একটা লোক। তার হাতে একটা সরু লেকলেকে ছড়ি, বেতের মতো সাদা চকচকে এবং তীক্ষ্ণ বেতটা এই মুহূর্তে উদ্যত সাপের মতো অল্প অল্প ঝুলছে আর্যর ঘাড়ের কাছে। অ্যালুমিনিয়ামে তৈরি ধারালো ছুরি, মারাত্মক অস্ত্র। এইটা এইমাত্র ঘুমন্ত আর্যর ঘাড়ে ফুটে গিয়েছিল। তার মানে অবশ্য ফুটে মুটেই যায়নি, ফুটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? লোকটাই বা এখানে এটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আর অরিত্রই বা এমনভাবে কাঠ হয়ে বসে আছে কেন? পর মুহূর্তে ঘুমের শেষ কণাটুকুও আর্যর মাথা থেকে বেরিয়ে গেল। এই সবকটা প্রশ্নের উত্তর জমে থাকা বরফের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল ওর মাথায়। প্লেনটা হাইজ্যাক করা হয়েছে। এই লোকটা সেই ভীতু ভীতু ধরনের তিনটে লোকের একজন। কিন্তু ওর তুই সঙ্গী, তারা কোথায়? যেন ওর চিন্তার উত্তর হিসেবেই খুলে গেল ককপিটের দরজা। একজন বেরিয়ে এলো শটান ককপিট থেকে। এখন তার মুখে গ্রাম্য উদ্বেগের চিহ্ন মাত্র নেই। আছে হিংস্র দৃষ্টি, গভীর ভ্রুকুটি, তীব্র আত্মবিশ্বাস। তার হাতেও ওরকমই একটা লিকলিকে অ্যালুমিনিয়ামের তৈরি ছড়ি। সামনের ফাঁকা জায়গাটায় এসে সোজা হয়ে দাঁড়ালো লোকটা। অকারণেই
একবার সোজা করে নিল মাথার টুপিটা। তারপর দ্বিধাহীনভাবে চড়া গলায় ইংরেজিতে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই প্লেনটিকে আমরা হাইজ্যাক করেছি। কোনো রকম স্মার্টনেস দেখাবেন না, তাহলে আমরাও আপনাদের কোনো ক্ষতি করব না। জাস্ট স্টে ওয়্যার ইউ আর। এই লোকটাই তখন অমন নার্ভাস ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছিল। অসামান্য অভিনেতা, মানতেই হবে। আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া আছে। কয়েকজন সহযোদ্ধাকে ভারতের এবং ফ্রান্সের জেল থেকে মুক্ত করার সময় এসেছে। সে ব্যাপারে আমরা অথরিটির সঙ্গে কথা বলছি। যতক্ষণ না তারা আমাদের দাবি মেনে নিচ্ছেন, নিতান্ত বাধ্য হয়েই আপনাদের পণবন্দি হিসেবে আমাদের সঙ্গে রাখবো। হ্যাঁ, আমরা কলকাতায় নামছি না, আপাতত এইটুকুই। চুপচাপ নিজের নিজের সিটে বসে থাকুন, আমাদের নিজের কাজ করতে দিন, তাহলেই কোনো সমস্যা হবে না। একবারও না থেমে, না ভেবে কথাগুলো বলে গেল লোকটা, যেন সবটাই একেবারে রিহার্সাল করে এসেছে। তারপর সামান্য সরে দাঁড়াল। ককপিট থেকে বেরিয়ে এলো ওর তৃতীয় সঙ্গী, সেই দাঁড়িওয়ালা। গম্ভীর মুখে চারিদিকে একবার চোখ বুলিয়ে টুপিওয়ালা লোকটার কানে কানে কিছু একটা বলল। সচকিত ভঙ্গিতে একবার তাকিয়ে লোকটা দ্রুত ঘুরে দাঁড়ালো। তারপর দুজনেই ঢুকে পড়ল ককপিটে। আর্যর পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা এবার এগিয়ে এসে দাঁড়ালো প্লেনের মাঝামাঝি জায়গায়। ওর হাতের ছড়িটা এখন কাঁপছে, চারদিকে তাকাচ্ছে। বাঁ পাশে বসে থাকা বয়স্ক ভদ্রমহিলার দিকে ঘুরে আচমকা বেতটা চালিয়ে দিল লোকটা। সপাং করে বাতাস কেটে আছড়ে পড়ল অস্ত্রটা। একটা অস্ফুট কাতরোক্তি। কোঁকিয়ে উঠলেন পাশে বসা বৃদ্ধা। এত দূর থেকেও ওরা স্পষ্ট দেখতে পেল ভদ্রমহিলার ডান গালের চামড়া ফালা ফালা হয়ে গেছে, মাংস ঝুলে পড়েছে রীতিমতো। গাল বেয়ে, গলা বেয়ে নেমে আসছে রক্তের ধারা। অকারণে মারছে লোকটা, ভয়টাকে যাত্রীদের মধ্যে চাড়িয়ে দেওয়ার জন্য, রক্তের গন্ধ প্লেনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ প্রায় দম আটকে বসেছিল। এই একটি অভিজ্ঞতাই বাকি ছিল, আজ সেটাও হয়ে গেল। শেষমেশ প্লেন হাইজ্যাক। একজন মাত্র আছে, আমরা তিনজনে মিলে অ্যাটাক করলে। আর্য রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। কথাগুলো বলছে হরিত্র ফিস ফিস করে, নরম গলায়। আর চোখে ওর দিকে তাকানোর চেষ্টা করলো। অরিত্রর চোখ সোজা সামনের দিকে, মুখ ভাবলেশহীন, কিন্তু চোয়াল শক্ত। তারপরেই ওর চোখ ঘুরে গেল সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। এদিকেই তাকিয়ে আছে সে। এক দৃষ্টে অরিত্র যে কথা বলেছে সেটা ওর চোখ এড়ায়নি। এক মুহূর্তের জন্য আর্যর মনে হলো লোকটা সম্ভবত ওর কথা বলার অপেক্ষায় আছে। ওর ঠোঁট নড়লেই এগিয়ে এসে ওই মারাত্মক বেতটা আবার চালিয়ে দেবে। পরক্ষণেই ও বুঝতে পারল কিছু না বললে অরিত্র সেটাকে সম্মতির লক্ষণ বলে ধরে নেবে। জায়গা থেকে ওঠা আর মৃত্যুকে নিমন্ত্রণ জানানো এই মুহূর্তে একই ব্যাপার। কাজেই ঠোঁট দুটোকে যতটা পারা যায় অবিকৃত রেখে ও বিড় করে বলল, এই পাগল নাকি? একদম নদী না। ওর হাতের ওই লিকলিকের জিনিসটা মারাত্মক, প্রচন্ড ধারালো, ব্লেডের চেয়েও ভয়ানক। আমার ঘাট থেকে এখনো ব্লিডিং হচ্ছে, দেখ। রিতম একই রকম ফিসফিসিয়ে বলল, এখন দেখতে হবে না, নড়াচড়া করতে গেলে আবার। আর্যর ঘাড়ে সত্যিই যন্ত্রণা হচ্ছে। জামাটা ভিজে উঠেছে আস্তে আস্তে, কিন্তু সেই ক্ষতস্থান দেখতে হলে অরিত্রকে অনেকটা পিছিয়ে এসে ঘাড় ঘোরাতে হবে। কিসে যে লোকটার হিংস্রতাটা আবার আচমকা ফেটে পড়বে ভগবান জানে। লোকটা আস্তে আস্তে ঘুরে গেল। ও মাঝখানে আছে, সামনে পিছনে দুদিকেই নজর রাখতে হচ্ছে ওকে। তুই ঘুমোচ্ছিলি, তখনই এদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে পাশে দাঁড়ানো এয়ার হোস্টেসের গলায়
বেতের মতো জিনিসটা চেপে ধরল। সুযোগ পেয়ে ফিস করে বলছে রিতম। মেয়েটার গলা কেটে রক্ত বেরোতে লাগলো। তখনই অন্য দুজন বেরিয়ে এসে, মানে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে অন্য তিনজনকে বেঁধে ফেলল। সামনের সিট থেকে একজন উঠতে গিয়েছিল, এমনভাবে বেতটা মারলো কাঁধ ফাঁত থেকে মাংস ফালা ফালা হয়ে বেরিয়ে। রিতম চুপ করে গেল। লোকটা এদিকে ফিরেছে, আবার ঘুরছে। এই কিছু একটা গোলমাল হয়েছে বুঝলি, মনে হচ্ছে ওদের প্ল্যানটা ঠিকঠাক কাজ করছে না। কিভাবে বুঝলি? দেখ, দুজন ককপিটে ঢুকেছে বেশ কিছুক্ষণ আগে, বাইরে এখন একজন, আর একজনকে বাইরে রাখাটা কি খুব স্বাভাবিক? অরিত্র মাথা নাড়ল। রিতম, আর্য ঠিকই বলেছে। পাইলটকে কবজা করে একজন হাইজ্যাকার প্লেনের কন্ট্রোল হাতে নেবে, অন্য দুজন যাত্রীদের পাহারায় থাকবে, এটাই স্বাভাবিক। সেখানে একজন মাত্র হাইজ্যাকারকে পাহারায় রেখে দুজনের ককপিটে এতক্ষণ ধরে থেকে যাওয়ার একটাই মানে হয়, হয় পাইলটকে এরা কবজা করতে পারেনি, আর তা না হলে প্লেনটা ঠিকঠাক চালাতে পারছে না। অরিত্র খুব সাবধানে মাথাটা তুলে একবার চারিদিকে দেখার চেষ্টা করে। একেবারে পিছনের সিটে বসে থাকায় সমস্ত যাত্রী ওদের সামনে, প্রত্যেকেই কাঠ হয়ে বসে আছেন, অধিকাংশেরই মাথা নিচু। ওদের পাশের সারিতে সেই শ্বেতাঙ্গ ছেলে মেয়ে দুটো মাথা নিচু করে বসে আছে তারাও। ওদের 5-6টা সারি আগে হঠাৎ কেউ কথা বলে ওঠে, বাচ্চার গলা, বাঙালি। মাম্মি, টয়লেটে যাব। বাচ্চাটার মা চাপা গলায় কিছু একটা বললেন, এখান থেকে অবশ্য শোনা গেল না। নিশ্চয়ই বাচ্চাকে থামানোর চেষ্টা করছেন। পাহারাদার লোকটা ঘুরে দাঁড়ালো, ঠোঁটের উপরে আঙুল রেখে চুপ করে থাকতে বলল। ভুরুটা একেবারে কুঁচকে রয়েছে। প্লেনটা হঠাৎ অস্বাভাবিকভাবে নড়ে উঠল। এলোমেলোভাবে ডান দিকে ঘুরে যাচ্ছে প্লেনটার মুখ, মাথাটা নেমে যাচ্ছে নিচের দিকে। ভিতরে বসেও স্পষ্ট বোঝা যাচ্ছে প্লেন এখন পেশাদার পাইলটের হাতে নেই। কিছুক্ষণ আগের সেই অভিজ্ঞ মসৃণতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যাত্রীদের মধ্যে একটা চাপা আতঙ্কিত আর্তনাদ বয়ে গেল। পাহারাদার লোকটা সামান্য অস্বস্তির সঙ্গে ককপিটের দিকে ফিরে দাঁড়ালো। অস্থিরভাবে নাড়াচ্ছে হাতের অ্যালুমিনিয়ামের তৈরি ধারালো প্লেটটা। সেই সামনের সারিটায় আবার নড়াচড়া হচ্ছে। একটা বাচ্চার মাথা দেখা যাচ্ছে, বোধহয় মায়ের কোলের উপরে উঠে দাঁড়িয়েছে সে। কচি গলায় আবার বলে উঠল, ও মাম্মি, টয়লেট পেয়েছে তো, চলো। লোকটা বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো, অধৈর্য গলায় গর্জে উঠল, স্টপ ইওর চাইল্ড ইমিডিয়েটলি নাও। বাচ্চাটার মা ওকে সামলাতে পারছে না, চাপা গলায় বলছেন, এখানেই করো শোনা, কোথাও যেতে হবে না। গলাটা ভয় কাঁপছে। পাহারাদার লোকটা নিশ্চিতভাবেই বাংলা জানে। ক্রুদ্ধ গলায় বলল, ডোন্ট টক, নট আ সিঙ্গল ওয়ার্ড। বাচ্চাটা মায়ের কোল থেকে নামার জন্য ছটফট করছে। এবার আতঙ্কে দিশেহারা হয়ে ওর মা চেঁচিয়ে উঠল, কি হচ্ছেটা কি বাবু? চুপ করে বসো। লোকটা আর দেরি করল না, মাপা পদক্ষেপ এগিয়ে এসে বাচ্চাটার মুখের উপরে সপাং করে নামিয়ে আনলো বেতটা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলেছিল আর্য। পরক্ষণে একটা ঝাঁকুনি লেগে চোখটা খুলে গেল ওর। দুপাশের চেয়ারের মাঝখান দিয়ে তীর বেগে ছুটে যাচ্ছে অরিত্র। প্রশিক্ষিত যোদ্ধার মতো নয়, রাগে উন্মত্ত একজন সাধারণ মানুষের মতো। এদিকেই ফিরে দাঁড়িয়েছিল লোকটা। দেখতে পেল সঙ্গে সঙ্গে সেই মারাত্মক লিকলিকে বেতটা তুলে ধরল তৎক্ষণাৎ। তারপর সর্বশক্তি দিয়ে সেটাকে নামিয়ে আনলো অরিত্রর মুখের দিকে। এই আঘাতটা অবশ্য অরিত্র আন্দাজ করেছিল নিজেও। ও আচমকা দাঁড়িয়ে গিয়ে নমনীয় শরীরটাকে বেঁকিয়ে দিল পিছনের দিকে, যাতে নিজের গতিতে নিচের দিকে নেমে যায় বেতটা। গেলেও তাই, শিউরে তোলা একটা আওয়াজ করে বেতটা আছড়ে পড়ল পাশের সিটের উপরে। পরক্ষণেই প্রচণ্ড জোরালো একটা ঘুষিতে লোকটা ছিটকে পড়ল মেঝেতে। সেটা অবশ্য কয়েক সেকেন্ডের জন্য। অরিত্র নিচু হয়েছিল লোকটার হাত থেকে বেতটা কেড়ে নেবে বলে,
স্পষ্টতই ওর হাতে কোনো অস্ত্র নেই। ওটা কেড়ে নিতে পারলে অর্ধেক লড়াই শেষ হয়ে যাবে, কিন্তু লোকটা এসবের ট্রেনিং পেয়েছে। এই সুযোগটার অপেক্ষাতেই ও মেঝেতে পড়েছিল। এখন অরিত্র মাথা নিচু করার সঙ্গে সঙ্গে নিজের পা দুটোকে গুটিয়ে এনে একটা মারাত্মক জোড়া পায়ের লাথিতে অরিত্রকে ছিটকে ফেলে দিল দূরে। মাথাটা প্রচন্ড জোরে গিয়ে লাগলো একটা সিটের হ্যান্ডেলে। এত জোরে ঠক করে শব্দ হলো যে একেবারে পিছনের সিটে বসা আর্য পর্যন্ত শুনতে পেল শব্দটা। গোটা ঘটনাটা ঘটে যেতে বোধহয় 30 সেকেন্ডও লাগেনি। আর্য আর রিতম যেন নিজের নিজের সিটে প্রস্তরীভূত হয়ে গিয়েছিল। ওরা নড়ে বসবার আগেই সব কিছু ঘটে গেল। স্প্রিংয়ের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালো লোকটা। বদলে গেছে ওর মুখ, দাঁত বেরিয়ে এসেছে। হিংস্র কুকুরের মতো গলার মধ্যে একটা অব্যক্ত গর্জন করে ও এগিয়ে আসছে অরিত্রের দিকে। অরিত্র এখনো বসে আছে প্লেনের মেঝেতে, দুহাত দিয়ে চেপে রয়েছে নিজের মাথা। এক লাফে নিজের সিট থেকে উঠে এলো আর্য। লোকটা যদি অরিত্রের গলায় অ্যালুমিনিয়ামের বেদটা ঠিকঠাক আঘাত করতে পারে, 1 সেকেন্ডের মধ্যে ওর মৃত্যু নিশ্চিত। লোকটা নির্মম খুনি। অবশ্য অতটুকু বাচ্চাকে যে এইভাবে মারতে পারে তার পক্ষে। কিন্তু সবার আগে লোকটার মনোযোগ সরিয়ে নেওয়া দরকার। হাত তুলে তীক্ষ্ণ গলায় আর্য চেঁচিয়ে উঠল, স্টপ দ্যাট! মুহূর্তের জন্য থমকে গেল লোকটা। অরিত্রর পরিণতি দেখার পরেও কেউ উঠে আসতে পারে এটা বোধহয় ও ভাবেনি। এইটুকু সময় দরকার ছিল অরিত্র। মাথায় একটা ঝাঁকুনি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর একটু পিছিয়ে এসে আড়াআড়িভাবে পজিশন নিল। এইবার ও রাগের মাথায় মারামারি করতে যাচ্ছে না, বাঁ পা এগিয়ে দিয়েছে, অল্প অল্প লাফাচ্ছে। হাত দুটো কোমরের কাছে তোলা। এত বছর কারাটে শিখে যা রপ্ত করেছে এবার তা প্রয়োগ করতে ও প্রস্তুত। আবার ভয়ঙ্করভাবে তুলে উঠল প্লেনটা। আরেকটু হলেই পড়ে যাচ্ছিল আর্য। কোনো ক্রমে দুদিকে সিট ধরে টাল সামলালো। আবার একটা আর্তশিহরণ গোটা প্লেন জুড়ে গম গম করে উঠল। এসবে অবশ্য লোকটার মনোযোগ ভঙ্গ হলো না। ও আর্যর দিকে তাকাচ্ছে না। আরও এক পা এগিয়ে গেল শটান অরিত্রর দিকে। ডান হাতটা তুলে ধরেছে, সেই হাতে হিল হিল করে নড়ছে অ্যালুমিনিয়ামের বেদটা। ঠিক এই সময় একটা দৃশ্য দেখে রক্ত জল হয়ে গেল আর্যর। যে বাচ্চাটাকে লোকটা একটু আগে মেরেছে, অরিত্রর মুখোমুখি হওয়ার জন্য তাদের সিটটা পেরিয়ে এসেছে ও। আর সেই বাচ্চাটার মা নিঃশব্দে উঠে দাঁড়াচ্ছেন এবার। তার হাতে একটা ব্যাগ। ভয়ে শক্ত হয়ে গেল আর্য। ওটা দিয়ে মারলে লোকটার কিচ্ছু হবে না, উল্টে লোকটা এবার ভদ্র মহিলাকে ভয়ঙ্করভাবে মারবে। অ্যালুমিনিয়ামের বেদটা ফেলে দিয়ে দুহাত দিয়ে নিজের মাথার পেছনটা চেপে ধরল লোকটা। ভগবান জানে কি ছিল ব্যাগের ভেতর। টুলছে লোকটা রীতিমতো। ঠিক এইটুকু সুযোগের অপেক্ষাতেই ছিল অরিত্র। এইবার একেবারে মাপা হিংস্র চতুর পদক্ষেপে এগিয়ে গেল আরও দুপা। তারপরেই ছিটকে উঠল ওর বাঁ পা। নিখুঁত একটা সাইড কিক। লোকটার থুতনিতে গিয়ে লাগলো অবিশ্বাস্য জোরে। আবার একটা শব্দ হলো, একেবারে মোক্ষম মার। অন্ধের মতো একবার হাত বাড়িয়ে সিটের কোণাটা ধরার চেষ্টা করলো লোকটা। তারপরেই মস্ত শরীরটা আছড়ে পড়ল প্লেনের মেঝেতে। এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকটার পাশে হাঁটু কেড়ে বসে পড়ল অরিত্র। তারপরে সর্বশক্তি দিয়ে একটা ঘুষি গেঁথে দিল লোকটার মুখের উপরে। থেতলে গেল মুখটা। কয়েকবার দূরে দাঁড়ানো আর্য চোখ বড় বড় করে তাকিয়ে রইল অরিত্রের দিকে। এতদিনের বন্ধুর এই চেহারা ও কখনো দেখেনি। ঠিক এই সময় একটা ধাতব কণ্ঠস্বর শোনা গেল সমস্ত প্লেন জুড়ে। যে মাইক্রোফোনের মাধ্যমে পাইলট তার যান্ত্রিক গলায় অভ্যস্ত ঘোষণাগুলো করে যান, সেটা এখন জ্যান্ত হয়ে উঠেছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই ফ্লাইটের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। পরিচ্ছন্ন ইংরেজিতে কথা বলে চলেছে কেউ। কলকাতার পরিবর্তে আমরা এখন যাচ্ছি সুলতান ইস্কান্দার মুদা এয়ারপোর্ট, অর্থাৎ
বান্দা আচের দিকে। এই এয়ারপোর্টের অথরিটি আমাদের সেখানে নামার পারমিশন দিয়েছেন। আপনাদের অনুরোধ করা হচ্ছে নিজের নিজের সিটে চুপ করে বসে থাকার জন্য। বোঝাই যাচ্ছে তাদের তৃতীয় সহকর্মী যে ইতিমধ্যে ভূপতিত হয়েছে সে খবর এখনো ককপিটে পৌঁছয়নি। আস্তে আস্তে উঠে দাঁড়ালো অরিত্র। ওর হাত থেকে এখন রক্ত পড়ছে। প্যান্টে হাতটা একবার মুছে নিয়ে ও মাথা ঘুরিয়ে আর্যর দিকে তাকালো। তারপর ইশারা করল সামনের দিকে। ওর ইঙ্গিত ভীষণ পরিষ্কার। এবার ও ককপিটটা দখল করতে চাইছে। আর্য হাত তুলে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ককপিটের দরজা খুলে গিয়ে বেরিয়ে এলো সে টুপি ধরা লোকটি। এখন তার পরনের সাদামাটা জামাটার উপরে একটা হলুদ রঙের অদ্ভুত দর্শন জ্যাকেট। দৃশ্যটা দেখে প্রথমে ওদের চোখ বড় বড় হয়ে গেল। স্পষ্টতই এই সম্ভাবনাটা ওর মাথায় ছিল না, কিন্তু এখন বিস্ময়ের ধাক্কাটা সামনে নিল মুহূর্তের মধ্যে। তারপর জ্যাকেটটার উপরে আলগোছে একবার হাত বুলিয়ে নিয়ে বলল, একটা কথা স্পষ্ট করে বলে দিই, এই জ্যাকেটটাতে বিস্ফোরক বোঝাই করা আছে, আর এই তার পিন। এতটুকু বেচাল দেখলে প্লেনটা উড়িয়ে দিতে আমার হাত একটু কাঁপে না। নিজের প্রাণ বাঁচানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমাদের, তোমাদের আছে। যদি বেঁচে বাড়িতে ফিরতে চাও, আই রিপিট, যদি বেঁচে বাড়ি ফিরতে চাও, কোঅপারেট করো। বুঝতে পেরেছ? লোকটার চোখ সরাসরি অরিত্রর চোখে। হাত পেটের কাছে ঝুলে থাকা একটা দড়িতে। দুপা এগিয়ে গিয়ে অরিত্রের কাঁধে হাত রাখলো আর্য। ফিস ফিস করে বলল, চলে আয়। অনন্তকাল ধরে উড়ে চলেছে প্লেনটা, অন্তত ওদের তাই মনে হচ্ছিল। পকেট থেকে রুমাল বের করে অরিত্রের হাতটা বেঁধে দিয়েছে রিতম। রুমালটা ক্রমশ লাল হয়ে উঠছে। ঘুষি মারার সময় লোকটা দাঁতে লেগে কেটে গেছে অনেকখানি। আর্য ফিস ফিস করে বলল, এই বান্দা আছে মানে ইন্দোনেশিয়া না রে? নিঃশব্দে মাথা নাড়ল রিতম। অরিত্র থম মেরে বসে আছে, মুখ তুলছে না, কথাও বলছে না। একবার শুধু বলল, বাচ্চাদের গায়ে হাত তুলে আমি আর থাকতে পারি না। আর্য কথা না বলে ওর হাঁটুর উপরে হাত রাখল। নিজের বন্ধুর জন্য অসম্ভব গর্ব হচ্ছে ওর, কিন্তু এই মুহূর্তে কথাটা বলার কোনো উপায় নেই। আবার একবার থরথর করে কেঁপে উঠল প্লেনটা। স্পষ্ট মনে হচ্ছে যেন মাথাটা ভারী হয়ে গিয়েছে, আর তাই হু হু করে নিচের দিকে নামতে শুরু করেছে সেটা। জানলা দিয়ে নিচে দেখার চেষ্টা করল রিতম। কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনো ঘন অন্ধকার। এইবার প্লেন জুড়ে ছড়িয়ে রয়েছে চাপা কান্না। চেঁচিয়ে দুর্গা নাম জপ করছেন এক বাঙালি ভদ্রলোক। নানা ভাষা আর বিচিত্র উচ্চারণে মিশে যাচ্ছে প্রার্থনা, ভয়, সীমাহীন আতঙ্ক। অপটু হাতে প্লেনটাকে মাটিতে নামানোর চেষ্টা করে চলেছে কেউ। আবার জানলা দিয়ে বাইরে তাকালো রিতম। পরক্ষণেই সে উড়ে ওঠে, হুমড়ি খেয়ে পড়ল জানলার উপরে। কাঁচের উপরে চেপে ধরল মুখ। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে তার। এইবার নিচের কুচকুচে কালো জল থেকে আলাদা করা যাচ্ছে সবুজ রঙের ছোপগুলোকে। দ্বীপ, সেগুলো এখন হু হু করে বড় হচ্ছে। বিদ্যুৎ বেগে মাটির দিকে ছুটে যাচ্ছে প্লেনটা। মাটির দিকে না জলের দিকে এখনো বোঝা যাচ্ছে না। তারপর রিতমের বিস্ফারিত চোখের সামনেই সবুজ ছোপগুলোর মধ্যে একটা বড় হতে শুরু করল। দ্রুত দ্রুত অতি শেষ মুহূর্তে একটা মর্মান্তিক ঝাঁকুনি, যেন ড্রপ খেয়ে লাফিয়ে উঠল প্লেনটা। তারপর আরো একবার আছড়ে পড়ল। তারপর আর কিচ্ছু নেই। নিকষ কালো অন্ধকার, আচমকা আগুনের ফুলকি, পোড়া গন্ধ, মৃত্যু চিৎকার, অন্তিম আর্তনাদ।
কোনো মতে উঠে বসেও আবার টোলে পড়ে গেল রিতম। মাথাটা পাথরের মতো ভারী, দেহ যেন সেটাকে বইতে পারছে না। কেউ কি ওকে ধরে পিটিয়ে দিয়েছে? সারা গায়ে এত ব্যথা কেন? নির্ঘাত অরিত্রর কাজ। অরিত্র সত্যি ওকে মারতে যাবে কেন? জীবনে কারো গায়ে হাত দেয়নি অরিত্র, আর শেষে ওকে, সবচেয়ে কাছের বন্ধুকে। পিঠে কিছু একটা ফুঁটছে। কি রে বাবা, শোয়ার আগে বিছানাটা ঝেড়ে নিতে ভুলে গিয়েছিল নাকি? কিন্তু অরিত্র সত্যি যেন কাকে মারল সেদিন, খুব জোরে মারল। অজ্ঞান হয়ে গেল লোকটা। ও হ্যাঁ, সেই যে 3টে লোক যারা মিলে প্লেন হাইজ্যাক করলো, একটা বাচ্চা টয়লেটে যাবে বলে বায়না করছিল, তাকেও মারল। অমনি অরিত্র সেই লোকটাকে, তাকে ধর্মর করে উঠে বসল রিতম। অন্তত বসার চেষ্টা করল, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই টলে গেল মাথাটা। ধপ করে বালির ওপর পড়ে গেল আবার। চোখে অন্ধকার, তার মধ্যে হলুদ আলো চিরিক মারছে। এটা কি বোধ হয় সর্ষে ফুল দেখা বলে। মাথায় অসহ্য যন্ত্রণা, ঘাড়ে পর্যন্ত। আর পিঠে যেটা ফুটেছে সেটা একটা পাথরের টুকরো। কারণ নিজের বিছানায় নয়, ও শুয়ে আছে খোলা আকাশের নিচে বালিশের উপরে। কয়েক সেকেন্ড চুপ করে শুয়ে থেকে ব্যথাটা সহ্য করে নিল রিতম। আস্তে আস্তে ঘাড়ের দপদপে যন্ত্রণাটাও কমল খানিকটা। চোখটা পরিষ্কার হয়ে আসছে আবার। প্রাণপণ চেষ্টায় দুহাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসল। চারদিকটা দেখার চেষ্টা করল। তারপর ওই বসে থাকা অবস্থাতেই জমে গেল যেন। ও যেখানে বসে আছে তার থেকে খুব বেশি হলে 25 মিটার দূরে পড়ে আছে প্রকাণ্ড প্লেনটা। ঠিক প্লেন বলা চলে না, মানে এখন আর সেটাকে প্লেন বলার কোনো উপায় নেই। লেজের দিকের খানিকটা অংশ জলে পড়ে আছে, বাকিটা বালির ওপর। যেখানে জল আর বালি এসে মিশেছে ঠিক সেইখান থেকে আড়াআড়িভাবে ভেঙে দুটুকরো হয়ে গেছে প্লেনটা। সামনের দিকটা আর কিচ্ছু বাকি নেই, একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। পিছনের দিকটা বোধহয় জলে পড়েছে বলেই প্রায় অক্ষত। ওই দিকটাতেই ওরা ছিল, তাই প্রাণে বেঁচে গেছে রিতম। তারপর ঘোরের মধ্যে এই পর্যন্ত এসে অজ্ঞান হয়ে গেছে। বিদ্যুতের মতো প্রশ্নটা ঝলসে উঠল রিতমের মাথার মধ্যে। আর্য আর অরিত্র ওরা কোথায়? ওই প্লেনের ভগ্নস্তূপের মধ্যে? অসম্ভব। ওখানে আটকে পড়লে কেউ তাদের বাঁচাতে পারে না। অবশ্য তাহলে ওর নিজেরও বেঁচে থাকার আর কোনো কথা নয়। ও বাঁচল কি করে? কে বাঁচালো ওকে? নাকি প্রাণ বাঁচানোর অমোঘ তাড়নায় নিজেই বেরিয়ে এসেছিল চলন্ত বিমান থেকে? 4 হাতে পায়ে ভর রেখে নতুন হাঁটতে শেখা বাচ্চার মতো উঠে দাঁড়ালো রিতম। মাথার ভিতরটা আরেকবার টলমল করে উঠল। কোনো ক্রমে টাল সামলে ও চিৎকার করে উঠল, আর্য, অরিত্র, কোথায় তোরা? উত্তর এলো না। আবার চিৎকার করে উঠতে যাচ্ছিল রিতম, তার আগেই একটা অদ্ভুত দৃশ্য দেখে ও থমকে গেল। প্লেনের যে জায়গাটা আড়াআড়িভাবে ভেঙে দুভাগ হয়ে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটা অবয়ব। একজন কেউ বেরিয়ে আসছে জায়গাটা দিয়ে। আরও কেউ বেঁচে আছে তাহলে? পাগলের মতো জায়গাটা উদ্দেশ্য করে ছুটে গেল রিতম।
এখনো বুঝতে পারছে এটা বালুচর, ওটা সমুদ্র। চোখ সয়ে গেছে অন্ধকারে, তারার আলোয় এখন বেশ স্পষ্ট দেখা যাচ্ছে চারপাশটা। জলের কাছাকাছি গিয়ে হাঁফ ধরা গলায় রিতম চেঁচিয়ে উঠল, আর্য, উফ, এ কি রে? এই শেষ চিৎকারটার কারণ অবশ্য আর্য নয়। আকাশ ভরা তারার মৃদু আলোয় এইবার রিতম দেখতে পেয়েছে আর্যর কাঁধে রয়েছে আরেকটি মানুষের দেহ। তার হাত পা যেভাবে অসহায় ভঙ্গিতে ঝুলছে, তাতে এ কথা মনে হতে বাধ্য মানুষটা মরে গিয়েছে। হরিত্র! মুহূর্তের জন্য রিতমের মনে হলো ওর মাথাটা আবার ঘুরছে, হাত পায়ের জোর চলে যাচ্ছে, ও বোধ হয় আবার পড়ে যাবে। সেটা বুঝতে পেরেই আর্য চিৎকার করে উঠল, বেঁচে আছে, বেঁচে আছে। তারপর অসম্ভব চেষ্টা করে লাফিয়ে নামল জলের মধ্যে। ছপাত করে শব্দ হলো একটা। পড়তে পড়তে টাল সামলে নিল আর্য। ততক্ষণ রিতম নিজেও সামলে নিয়েছে। এক ছুটে জলের মধ্যে নেমে গিয়ে ও অরিত্রর ঝুলে থাকা কাঁধটা চেপে ধরে চিৎকার করে উঠল, এই অরিত্র, এই অরিত্র! অরিত্র অবশ্য উত্তর দিল না, দেওয়ার কথাও নয়। অজ্ঞান হয়ে রয়েছে ও। অরিত্রর চেহারা রীতিমতো বড়সড়। কাঁধে করে ওকে বের করে আনতে আর্যর শেষ শক্তিটুকুও নিঃশেষ হয়ে গিয়েছিল। সেটা বোঝা গেল যখন কোনো ক্রমে বালির উপরে এনে অরিত্রকে শুইয়ে দিয়ে ও নিজেও হুড়মুড় করে পড়ে গেল ওর পাশেই। প্রায় সহজাত প্রতিক্রিয়ায় রিতম ঝাঁপিয়ে পড়ল অরিত্রর বুকের উপরে, কান চেপে ধরল সেখানে। কয়েক সেকেন্ড পরেই উজ্জ্বল হয়ে উঠল ওর চোখ, কারণ বেঁচে আছে অরিত্র। পিছন থেকে আবার ঝপাস করে একটা শব্দ শুনে ফিরে তাকালো রিতম। আরও কেউ একজন লাফিয়ে নামলো জলের মধ্যে, তারপর আরও একজন। সবাই মরে যায়নি তার মানে। মিনিট পাঁচেকের মধ্যেই ওদের চারপাশে এসে জড়ো হলো আরও কয়েকজন মানুষ। তারার মিটিমিটি আলোয় রিতম দেখতে পেল সব মিলিয়ে জনা সাতেক মানুষ প্রাণ নিয়ে বেরিয়ে এসেছেন প্লেন থেকে। মৃত প্রায় রক্তাক্ত কয়েকজন মানুষ আতঙ্কিত দৃষ্টিতে প্লেনটার দিকে তাকিয়ে বসে রইল বালির ওপরে। কয়েক সেকেন্ড আগেও মৃত্যুকে অনিবার্য বলে মনে হয়েছিল তার, এখন তাই কেবলমাত্র বেঁচে থাকাটাই আশ্চর্য পুরস্কার বলে মনে হচ্ছে প্রত্যেকের। রিতম ভাবল। ঠিক এই সময় আর্যর গলা শুনতে পেল ও, এই অরিত্র, এই অরিত্র, তাকা এদিকে, তাকা। আমি আর্য, এদিকে তাকা। এক লাফে হাঁটু গেড়ে বসে থাকা আর্যর পাশে গিয়ে দাঁড়ালো রিতম। সত্যি চোখ খুলে গেছে অরিত্র, কিন্তু চোখের তারাটা নড়ছে না যে। এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল রিতম। কি হয়েছে ওর? ও কি অন্ধ হয়ে গেছে? ধপ করে অরিত্রর পাশে বসে রিতম আলতো করে ওর গালের উপরে একটা চাঁটি মেরে বলল, কিরে, এই শুনতে পাচ্ছিস না? আর্য ডাকছে তোকে। কিরে ওই! এইবার অরিত্রর চোখের তারাটা নড়ে উঠল। একবার আর্য, একবার রিতমের দিকে তাকালো। তারপর অদ্ভুত ফিকে একটা হাসি ছুড়ে দিয়ে বলল, এই আমি না এই প্রথম অজ্ঞান হলাম। এই আমাকে কে বের করে আনলো রে? হ্যাঁ? লম্বা নিঃশ্বাস ফেলল রিতম। এই দুজনকে যে ও কতটা ভালোবাসে তাই সংক্ষিপ্ত সময়টুকু বুঝিয়ে দিয়ে গেছে। অরিত্র আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছিল। আর্য ওকে কাঁধ ধরে বসিয়ে দিয়ে বলল, এই শোন, জ্ঞান ফিরে পেলে না প্রথমেই বলতে হয় আমি কোথায়। জীবনে কি একটাও বাংলা সিনেমা দেখিসনি? হ্যাঁ? অরিত্র ফ্যাকাশে ভাবে হাসলো আবার। তারপর নিজের মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে বলল, ওরে বাবা, মাথাটা বোধহয় ফেটে গেছে রে। রিতম মাথা নাড়ল। যেতেও পারে,
যেভাবে সিটের হ্যান্ডেলে ঠুকে গেল। আর্য এবার তাড়াহুড়ো করে বলল, এই তোরা দাঁড়া, আমি চট করে একবার প্লেনের ভেতরটা দেখে আসি, যদি আর কিছু পাওয়া যায়। উঠে দাঁড়িয়ে একবার চারপাশে তাকালো আর্য। ঘাড়ের ঠিক নিচে অসহ্য ব্যথা। হাইজ্যাকারটা বেত ফুটিয়ে দিয়েছিল যে, ডান হাতেও যন্ত্রণা। যাকে, এটা কোন জায়গা, কোন দেশ, কিছুই বোঝা যাচ্ছে না। এখন কটা বাজে? পরক্ষণেই মনে পড়ল হাতে ঘড়িটা রয়েছে, পকেটে মোবাইল আছে। নিজেদের এত অসহায় ভাবার কিচ্ছু হয়নি। মোবাইল থেকেই দিব্যি জানা যাবে এই মুহূর্তে ওরা ঠিক কোথায় রয়েছে। দ্রুত পকেটে হাত দিয়ে মোবাইলটা বার করে আনলো আর্য। অভ্যস্ত ভঙ্গিতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জায়গাটায় আঙুলটা চেপে ধরল এবং পরিচিত আলোটা জ্বলল না। একটু থমকে গিয়ে আবার চেষ্টা করল। ফোনটা সাড়া দিচ্ছে না। এবার প্যাটার্ন দিয়ে আনলক করার চেষ্টা করল। আলোটাই জ্বলছে না। প্যাটার্ন দেখার তো প্রশ্নই ওঠে না। অবাক হয়ে মোবাইলটার দিকে তাকিয়ে রইল আর্য। সম্ভবত অরিত্রকে কাঁধে নিয়ে লাফিয়ে জলে নামার সময় জল লেগে নষ্ট হয়ে গেছে মোবাইলটা। অরিত্র ওর দিকে তাকিয়েছিল। এবার তাড়াতাড়ি পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো ওর মোবাইলটা। এই তো আলো জ্বলছে। আর্য তাড়াতাড়ি ঝুঁকে পড়ল মোবাইলটার উপর। সিগন্যাল নেই, আদৌ সিগন্যাল নেই। অরিত্র অবশ্য দমে গেল না। বলল, দাঁড়া দাঁড়া, গুগল ম্যাপ নেট ছাড়াও কাজ করে, নিজেদের লোকেশনটা তো জানা যাবে অন্তত। না, গুগল ম্যাপ কাজ করছে না। এখনও দিল্লি এয়ারপোর্ট দেখাচ্ছে। প্লেনে উঠেই তো এরোপ্লেন মোড অন করে দিলাম, সেই জন্যই কি? অরিত্র বিড়বিড় করে বলল। একবার সর্বাঙ্গে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো অরিত্র। চারপাশে দৃষ্টি বুলিয়ে নিল। এতক্ষণে আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে এটা একটা সমুদ্র তীর। বালির ওপর মুখ থুবড়ে পড়ে আছে দৈত্যের মতো প্লেনটা। মাঝে মাঝে ওটার অন্ধকার পেটের মধ্যে ঝলসে উঠছে বিদ্যুতের স্ফুলিঙ্গ। শর্ট সার্কিট হলে ঠিক যেমনটা হয় তেমনটা। বালির উপরে শুয়ে বসে রয়েছেন ওদের মতোই ভাগ্যবান কয়েকজন যাত্রী। তাদের পিছনে ঘন জঙ্গলের কালো ছায়া। তারও পিছনে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা পাহাড়। অসম্ভব খাঁড়া ঢালটা দেখলে মনে হচ্ছে ওই ঢাল বেয়ে ওঠা মানুষের সাধ্যের বাইরে। হঠাৎ সেই শ্বেতাঙ্গ ছেলে মেয়ে দুটি ধর্মর করে উঠে দাঁড়াল। তাদের ভীত চোখ এখন প্লেনটার দিকে। ওদের দৃষ্টি অনুসরণ করে অরিত্র চোখ ফেরালো সমুদ্রের দিকে। প্লেনের সামনের অংশটা থেকে গল গল করে বেরিয়ে আসছে ঘন কালো ধোঁয়া। সেই সঙ্গে নেচে উঠছে আগুন। বেড়ে চলেছে বিদ্যুতের ঝিলিক। আচমকা চিৎকার করে উঠল মেয়েটা, রান গাইস রান, রান ফাস্ট ফাস্ট। পরক্ষণেই পিছন ফিরে ঝড়ের বেগে দৌড়তে শুরু করলো ওরা দুজন। চোখের পলক ফেলতে না ফেলতে ওরা অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভেতর। গোটা ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো অরিত্র। তারপরেই একটা শিহরিত নিঃশ্বাস নিয়ে ও নিজেও চিৎকার করে উঠল, পালাও 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 পালাও, সবাই পালাও, জঙ্গলের দিকে দৌড়ো। আর্য, রিতম, কুইক কুইক। নরম আর ভিজে বালির উপর দিয়ে দৌড়নো এত কষ্টকর তা এর আগে কখনো বোঝেনি ওরা। প্রতি পদক্ষেপে পায়ের তলার বালি যেন আঁকড়ে ধরছে পা। তারই ওপর দিয়ে দৌড় দৌড় দৌড়। মিনিট খানেকের মধ্যেই জঙ্গলের প্রথম তরু শ্রেণী পার হয়ে ভেতরের গ্রন্থি জটিল অন্ধকারের মধ্যে ঢুকে গেল ওরা। অরিত্র ক্রমাগত চিৎকার করে চলেছে, থামিস না, থামিস না, তাড়াতাড়ি থামিস না। অন্ধের মতো দৌড়চ্ছে ওরা। গায়ে কাঁটা ফুটে যাচ্ছে, মাথায় এসে লাগছে নিচু ডালের বাড়ি। তিনজন
চিৎকার করে চলেছে যাতে একসঙ্গে থাকতে পারে ওরা। বাকিরা কে কোন দিকে ছিটকে গেছে কেউ জানে না। ঠিক এই সময় পিছন থেকে একটা ভয়াবহ শব্দ শুনতে পেয়ে শিউরে উঠল ওরা। আর্য চিৎকার করে বলল, গাছের পেছনে, গাছের গুড়ি পেছনে গিয়ে দাঁড়া। অন্ধকারের মধ্যেই কোনো ক্রমে এক একটা গাছের গুড়ির পিছনে গিয়ে লুকোলো ওরা। তারপর অবিশ্বাস্য আতঙ্কে হিম হয়ে গিয়ে দেখল অরণ্যের গাছগাছালির মধ্যে ধীরে ধীরে উঠে এলো একটা কমলা রঙের আগুনের গোলা। চারিদিক আলোয় আলো হয়ে উঠল। প্লেনটা এতক্ষণে বিস্ফোরণ ঘটেছে। পরক্ষণেই একটা প্রচণ্ড জোরালো হাওয়ার ধাক্কা ওদের চারপাশ দিয়ে বয়ে গেল। থরথর করে কেঁপে উঠল সমস্ত গাছপালা। তারপর সব নিঃশব্দ। সেই নৈশব্দের মধ্যে শোনা গেল আর্যর কাঁপা কাঁপা গলা। প্লেনের মধ্যে অ্যাক্সিডেন্টের পরেও যদি কেউ বেঁচে গিয়ে থাকে, এবার সব শেষ। অকারণেই অরিত্রর মনে পড়ে গেল সেই লোকটার কথা, যাকেও একটি ঘুষিতে গেঁথে দিয়েছিল প্লেনের মেঝেতে। শিশুকে যে আঘাত করে তারই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার শেষ হয়ে যায়। একটা গাছের গুঁড়ির উপর পাশাপাশি বসল ওরা। এতক্ষণে চোখ শুয়ে গেছে অন্ধকারে, অল্প অল্প দেখতে পাচ্ছে আবার। হঠাৎই একে অপরের দিকে তাকিয়ে হাসল ওরা। বেঁচে আছে তিনজনই। আবার কি, একেবারে শেষে সিট হওয়াটাই বাঁচিয়ে দিল রে। আধো অন্ধকারে শোনা গেল অরিত্রর গলা। একদম তাই, সামনের দিকটা একেবারে গুঁড়িয়ে গিয়েছিল, কেউ বাঁচেনি বোধহয়। হাইজ্যাকার তিনজন যে বেঁচে নেই এটা প্রায় নিশ্চিত। একজন তো অজ্ঞান হয়ে পড়েছিল, অন্য দুজন ককপিটে। যদি না আগেই প্যারাসুট পরে ঝাঁপ দিয়ে থাকে। মাথা নাড়ল ওরা। তিনজনই মনে মনে জানে এটার কোনো সম্ভাবনা নেই। তবে আলো ফুটলে সবার আগে দেখতে হবে আমরা আদৌ আছি কোথায়। এক ফোঁটা জলও তো নেই আমাদের সঙ্গে, ফোনে নেটওয়ার্ক নেই, কাজেই কারোর সঙ্গে যোগাযোগ করাও অসম্ভব। এখন এটা যদি কোনো দেশ হয়ে থাকে তাহলে এক কথা, কিন্তু যদি একদম বিচ্ছিন্ন কোনো দ্বীপ হয় তাহলে। ওরা বলেছিল ইন্দোনেশিয়ার কথা। সমস্যাটা কি জানিস তো, ইন্দোনেশিয়া নামের দেশটা আসলে 18,000 দ্বীপের সমষ্টি। এর মধ্যে 5টায় মূলত লোকজন বাস করে, বাকিগুলো মোটের উপর ফাঁকা। আর 6,000 দ্বীপে আদৌ মানুষের বাসই নেই। সর্বনাশ! মানে তেমনই কোনো জনহীন দ্বীপেই আমাদের এই মুহূর্তে থাকার চান্স বেশি, তাই তো? শিট। ঠিক তাই। এবং এরকম রিমোট কোনো দ্বীপ থেকে আমাদেরকে কেউ বাঁচিয়ে বের করে নিয়ে যাবে সে আশা একেবারেই। বলে চুপ করে গেল। আগে থেকেই এত ভাবছিস কেন তোরা? রিতম ইতিমধ্যে একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বলল, দেখ, ওরা প্লেনটাকে হাইজ্যাক করে বান্দা আচেতে নামাবে বলে ঠিক করেছিল। বোঝাই যাচ্ছে প্লেনটাকে শেষ পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি ওরা। ক্র্যাশ করেছে প্লেন বেশ, কিন্তু এটাও তো হতে পারে আমরা এখন বান্দা আচেরই বিচে পড়ে আছি। সেক্ষেত্রে অবশ্য দু একটা আলো দেখা যাওয়ার কথা। তবু কথাটা একেবারে ফেলনা নয়। কাজেই আর্য বলল, সেই আগে থেকে বেশি টেনশন করে লাভ নেই। আলো ফুটলেই মোটামুটি বোঝা যাবে কোথায় আছি বা বাকিরা কোথায় ছিটকে গেল। তখন না হয় সবাই মিলে ঠিক করা যাবে। আর্য কথাটা শেষ করতে পারল না, কারণ ওদের ঠিক পিছনে একটা অদ্ভুত শব্দ হলো। যেন কোনো মাঝারি আকারের প্রাণী হঠাৎ করে ওদের দেখতে পেয়ে ঝোপঝাড় ভেঙে পালালো। চমকে উঠে সেদিকে তাকালো ওরা, যদিও কিচ্ছু দেখতে পেল না আর্য। পরক্ষণেই অরিত্রর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। যেদিকে প্রাণীটা পালিয়ে গেছে সেই দিকেই তাকিয়ে আছে অরিত্র। ওর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে প্রবল বিস্ময়।
ঠোঁট কাঁপছে, যেন ও যা দেখেছে তা ও বিশ্বাস করতে পারছে না। সত্যি বলতে কি, আর্য ঘুমিয়ে পড়েছিল। এরকম মারাত্মক অবস্থাতেও যে মানুষ ঘুমোতে পারে সেটা আজকের আগে কেউ বললে ও হয়তো হেসে উড়িয়ে দিত, কিন্তু আজ হাড়ে হাড়ে টের পেল স্নায়ুর সহ্য ক্ষমতারও একটা সীমা আছে। তারপর সে বেচারি হাল ছেড়ে দেয়। তখন মানুষ যে কোনো অবস্থায় দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। ওটা আসলে স্নায়ুর ছুটির সময়। একটা গাছের ডাল জঙ্গলের জমির সঙ্গে প্রায় অনুভূমিকভাবে বড় হয়েছে কোনো অজ্ঞাত কারণে। রাতে সেটার উপরেই উঠে বসেছিল ওরা। তারই একটা পোশাকা জড়িয়ে ঝুলতে ঝুলতে ঘুমোচ্ছিল আর্য। চোখে রোদ পড়তেই উঠে সোজা হয়ে বসল। তারপর অবাক চোখে চারপাশে তাকালো, তাকিয়েই থাকলো। এ কোথায় এসে পড়েছে ওরা? ওদের চারপাশে ঘন জঙ্গল। এরকম আদিম আর তেজিয়ান জঙ্গল ও কখনো দেখেনি। প্রতিটি গাছের প্রত্যেকটা পাতা সতেজ চকচক করছে। বোঝাই যায় প্রচুর বৃষ্টি হয় এখানে। মাটি একেবারে প্রাণ শক্তিতে ভরা। নিবিড় গাছপালার মধ্যে বর্ষার ফলার মতো নিচের ঝোপঝাড়ে এসে পড়েছে সকালের কমলা রোদ্দুর। অজস্র পাখি ডাকছে। বলতে গেলে পাখির ডাকেই ওদের ঘুম ভেঙে গেছে। দূর থেকে শোনা যাচ্ছে অদ্ভুত সব আওয়াজ, যার একটার সঙ্গেও ও পরিচিত নয়। ঘুম ভেঙে জেগে উঠেছে এক আদিম অরণ্য। এই আশ্চর্য শোরগোলের মধ্যেও ওর দুপাশে অরিত্র আর রিতম দুটো ডাল আঁকড়ে অসহায়ের মতো ঘুমোচ্ছে। হঠাৎ বড় মায়া হলো আর্যর। ওদের কপালে যেন ছিমছাম একটা বেড়ানো নেই। সবাই যেরকম বেড়াতে যায়, এক গাদা বাক্স ব্যাটারা নিয়ে গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং, বর্ষায় ডুয়ার্স, শীতে আন্দামান ছবি তোলে কাঞ্চনজঙ্ঘা আড়াল করে, কিংবা ম্যানগ্রোভে হাত রেখে ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করে, বিস্তর লাইক পায়। আর ওরা যেখানে যায় সেখানেই ঝঞ্ঝাট, বিপদ, মৃত্যু ভয়। কোথায় দিল্লি ইউনিভার্সিটির শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, আর কোথায় প্লেন হাইজ্যাক। আর এখন যে কোথায় আছে সেটা পর্যন্ত ও নিশ্চিত হয়ে বুঝতে পারছে না। কিন্তু এখন হা হুতাশ করার সময় নয়। সবার আগে এটাই বোঝা দরকার ওরা আদেও কোথায় রয়েছে এই মুহূর্তে। আলতো ঠেলা দিয়ে অরিত্রকে প্রথম ডেকে তুলল আর্য। তারপর রিতমকে বাঁ হাত দিয়ে আলতো করে ঠেলা দিতে ও চোখ মেলে আড়মোড়া ভাঙতে গেল। আর একটু হলেই গাছের ডালটা থেকে পড়ে যেত। আতঙ্কে উঠে আবার ডালটাকে জড়িয়ে ধরল দু হাত দিয়ে। দুজনেই একটু ধাতস্থ হয়ে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল চারপাশের ঘন জঙ্গলের দিকে। পৃথিবীর কোনো মানুষই ঘুম ভেঙে ঠিক এই দৃশ্যটা দেখতে চাইবে না। অরিত্রই প্রথম কথা বলল, এটা ইন্দোনেশিয়া, শিওর। ঘুম থেকে উঠে প্রথমেই কোনো মানুষ এই রকম আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে সেটা কেউ ভাবতে পারবে না। আর্য ঘাবড়ে গিয়ে বলে উঠল, কি? এক লাফে গাছের ডাল থেকে নেমে সামনের দিকে আঙুল তুলল অরিত্র। পাখিটাকে দেখ। এইবার ওদের চোখে পড়ল পাখিটা। মাটিতে ঘুরে ঘুরে মন দিয়ে তদন্ত করছে। পিঠের দিকে ধূসর আর কালো রং, গলার কাছে নীল আর কালোর কাটাকুটি, কিন্তু পেটের নিচের অংশটা উজ্জ্বল
সোনালি, বাদামি মাথায় ঘন কালো চোখ। চেস্টনাট বেলিড প্যাট্রিস। হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? এই পাখি ইন্দোনেশিয়ার বাইরে কোথাও দেখা যায় না। অরিত্র অসম্ভব আত্মবিশ্বাসী। দেখ কি আবার হয় নাকি? ঋতমও ইতিমধ্যে নেমে পড়েছে। ওরে ওটা পাখি, উড়ে উড়ে চলে যাবে যেখানে খুশি। তারপর অরিত্র কটমট করে তাকিয়ে আছে দেখে বুকের ওপর হাত রেখে বলল, ওরে পাগল, পাখি আর বাতাস যে সীমান্তের বেড়াজাল মানে না রে। অরিত্র রাগ করতে গিয়েও হেসে ফেলল প্রথমে। ঋতমের কাঁধে একটা চাপড় মেরে বলল, নার্ভ বটে, মরতে মরতে বেঁচে গিয়ে ফের চ্যাংরামি। হ্যাঁ, প্যান্ডেমিক শব্দটা শুনেছিস কখনো? ঋতম তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না, নেবার প্যান্ডেমিক শুনেছি। যেসব প্রাণী বা গাছ সারা পৃথিবীর একটিমাত্র নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় তাকেই সেখানকার এন্ডেমিক বলে। যেমন ধর, আচ্ছা, ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়ায়। বাচ্চাদের মতো হাত তুলে বলল ঋতম। তারপর বেশ চটে গেল। তুই কি আমাকে পেয়েছিস নাকি রে? রাইট, এবং অন্য কোথাও পাওয়া যায় না। সেক্ষেত্রে বলতে পারিস ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার এন্ডেমিক, স্থানীয় প্রজাতি। সোজা কথায়, তুই যদি হঠাৎ দেখতে পাস তোর গাড়ির সামনে গিয়ে একটা ক্যাঙ্গারু লাফাতে লাফাতে চলে গেল, নিশ্চিতভাবে ধরে নিবি তুই অস্ট্রেলিয়ায় আছিস, তাই না? তেমনই চেস্টনাট বেলিড প্যাট্রিস সারা পৃথিবীতে কেবল ইন্দোনেশিয়াতেই দেখা যায়। ভাই, আপনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে MA করেছিলেন না? তাতে কি এসব পড়া বারণ হয়ে যায় নাকি? আমি একটা কথা জিজ্ঞাসা করব? অরিত্রর দিকে ঘুরল। কি? কাল রাতে তুই কি দেখেছিলি রে? চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে অরিত্র বলল, আমি না, বাদ দে, শিওর না হয়ে বলবো না। আর তার চেয়ে ঢের বেশি এখন জরুরি হলো, জল কোথায় পাবো? আমার তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। এইবার কথাবার্তা থামিয়ে ওরা চারদিকে তাকালো। এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু আবছাভাবে কানে আসছে তার গর্জন। সেই দিকেই যে যাওয়া দরকার সেটা নিয়ে সংশয় নেই। ওরা পায়ে পায়ে রওনা দিল ঢেউয়ের শব্দ লক্ষ্য করে। ঘন নীল রঙের জল, সোনালি বালুতট, আরও নীল আকাশ। এতক্ষণে খোলা হাওয়ার স্পর্শ পেল ওরা। দুদিকেই চলে গেছে অপূর্ব সুন্দর সৈকত। বেশ কিছুটা দূরে গিয়ে বাঁক নিয়ে চোখের আড়ালে চলে গেছে। আর তারপরই চোখে পড়ল বিচের ওপর প্রাগৈতিহাসিক প্রাণীর কঙ্কালের মতো পড়ে রয়েছে প্রকাণ্ড প্লেনটা। বলা ভালো, প্লেনের ধ্বংসাবশেষ। এখনো অল্প অল্প ধোঁয়া উঠছে তার পুরো কালো হয়ে যাওয়া খাঁচাটা থেকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ওরা। কতজন সহযাত্রীর মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে ওর মধ্যে কে জানে। তাদের বাড়ির লোকেরা হয়তো এতক্ষণে জেনে গিয়েছে প্লেনটাকে হাইজ্যাক করা হয়েছে। তারপর সেই প্লেন উড়ে গেছে কোনো অজানা গন্তব্যের দিকে। তারা জানতেও পারবে না সেই প্লেন যেখানে পৌঁছেছে সেখান থেকে ফেরার কোনো পথ নেই। সমস্ত জিনিসপত্র গেল রে। সবচেয়ে বড় কথা, ডকুমেন্টগুলোও গেল। আধার কার্ড, প্যান কার্ড, বইপত্র। ডকুমেন্ট সব আমার পকেটে ছিল, সেগুলোই শুধু বেঁচে গেছে। এয়ারপোর্টে ঢোকার সময় নিলাম না। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, বাকিরা গেল কোথায়? অরিত্র এবার ঘুরে দাঁড়ালো সমুদ্রের দিকে পিছন ফিরে। আরও কয়েকজন নামতে পেরেছিল না? মৃত্যুর হতাশা থেকে বেরিয়ে আসার একটাই পথ, জীবনের দিকে মুখ ফেরানো। হ্যাঁ, বেশ কয়েকজন। প্রথমে তো ওই ইউরোপিয়ান মেয়েটাই চেঁচিয়ে উঠলো পালাও পালাও করে। ওই দিকটায় ছুট দিয়েছিল না ওরা? অনির্দিষ্ট ভঙ্গিতে জঙ্গলের দিকে আঙুল তুলল ঋতম। আমরা তো এই দিকটা থেকে নাকি? এক সেকেন্ড দাঁড়াতো। হাত তুলল আর্য। ওর চোখ বাড়ির ওপর। সাবধানে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ও। ঋতম বুঝতে পারল ব্যাপারটা। অরিত্র
আর্যর সঙ্গে হাঁটতে যাচ্ছিল। হাত নেড়ে বারণ করল ওকে। ওরা বেশি হাঁটাহাঁটি করলে বালির ওপর পায়ের ছাপ মুছে যাবে। মিনিট খানেকের মধ্যে যা খুঁজছিল তা পেয়ে গেল আর্য। বেশ কয়েক সারি এলোমেলো পায়ের ছাপ ঢুকে গেছে সংক্ষিপ্ত ঘাস জমি পেরিয়ে জঙ্গলে। জঙ্গলে ঢুকে অবশ্য সেই ছাপ অদৃশ্য হয়ে গেছে স্বভাবতই, তবু হালকা ধরনের একটা পথ নির্দেশ পাওয়া গেল বটে। সাবধানে সি বিচ পার হয়ে আবার জঙ্গলে ঢুকে পড়ল ওরা। যেদিকে ওরা পালিয়েছিল এটা তার থেকে বেশ খানিকটা ডান দিকে। এদিকটা অবশ্য অন্যরকম। দূরে যে মারাত্মক খাড়া পাহাড়টার চূড়াটা দেখা যাচ্ছে তারই একটা শিরা এখানে জঙ্গলের মধ্যে দিয়ে সমুদ্রের দিকে এগিয়ে এসেছে। ফলে একটু এগিয়েই জঙ্গলের মাটি উঁচু হয়ে উঠে গিয়েছে। পাথুরে জমিতে বড় গাছ কম, ঝোপঝাড়ি বেশি, আর প্রচুর নারকেল গাছ। তার ফাঁক ফাঁক দিয়ে সামনের পাহাড় আর পিছনের সমুদ্র দুই দেখা যায়। আরও খানিকটা এগোনোর পর একটা বিচিত্র দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ল ওরা। সামনের জমিটা আচমকা সামান্য উঁচু হয়ে গিয়ে মিশেছে পাহাড়ের পায়ের কাছে, ঠিক যেখান থেকে পাহাড়ের পাথরের দেওয়ালটা খাড়া হয়ে উঠেছে। সেখানে একটা পাথর অদ্ভুতভাবে এগিয়ে আছে ঝুল বারান্দার মতো। ফলে তার নিচে তৈরি হয়েছে বেশ ঘরের মতো একটা গুহা। আর এই মুহূর্তে সেই জায়গাটাতেই চুপ করে বসে আছে জনা আষ্টেক মানুষ। আহত, বিধ্বস্ত, হতাশ মানুষ। বোঝাই যাচ্ছে এরা গতকালের প্লেন ক্র্যাশের শিকার হয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভাগ্যবান মানুষ। আচমকা জঙ্গল ভুঁড়ে 3 যুবককে বেরিয়ে আসতে দেখে সকলেই ধর্মর করে উঠে দাঁড়িয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই ওরা আশা করেছিলেন রাত কেটে যাওয়ার পর বোধহয় উদ্ধারকারীর দল এসে উপস্থিত হয়েছে তাদের কাছে। আর্যদের দেখে আবার নিঃশ্বাস ফেলে বসে পড়লেন সবাই। ওদের রক্তের দাগ লাগা ছেঁড়া খোড়া জামা কাপড় আর কালি ঝুলি মাখা চেহারা দেখলেই বোঝা যাচ্ছে ওরাও ওই অভিশপ্ত ফ্লাইটের যাত্রী। বারান্দার মতো জায়গাটা জঙ্গলের মাটি থেকে 15 হাত উঁচুতে। ওঠার তেমন কোনো ভালো উপায় নেই। অরিত্র উপরের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, রাতের অন্ধকারে এতটা উঠল কি করে এরা? রীতম ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছিল। ওরকমই চাপা গলায় বলল, প্রাণের ভয় হাঁচড় পাঁচড় করে উঠে পড়েছিল, এখন নামতে পারছে না। আমরা যেই ওপরে উঠবো অমনি চেপে ধরে বলবে, কোলে করে নামিয়ে নিয়ে যান না ভাই, বেজায় টয়লেট পেয়ে গেছে। আমি উঠছি না, অরিত্র তুই যা। এই সময় সেই শ্বেতাঙ্গ যুবক এগিয়ে এসে চড়া গলায় বলল, কামন বয়েজ, তোমরা সুস্থ আছো দেখে ভালো লাগছে, উঠে এসো এখানে। হ্যাঁ রে, উচ্চারণটা কেমন একটা শোনাচ্ছে না? এরা কিন্তু ইংরেজ নয়, আমেরিকানও নয়, অন্য কোনো দেশের মানুষ, কিন্তু ইংরেজি জানে এই পর্যন্ত। এরা সব অল্প বয়সী চটপটে যুবক। মিনিট 2 মধ্যে উপরের চাতালটায় পৌঁছে গেল ওরা। আপনারা এখানে উঠে বসে আছেন কেন? স্বাভাবিক প্রশ্নটাই প্রথমে জিজ্ঞেস করলো আর্য। আলো তো ফুটে গেছে কোন কালে, নেমে চারিদিকটা একবার দেখেননি? ইউরোপিয়ান ছেলেটি সামান্য অবাক কণ্ঠে সঙ্গের মেয়েটিকে বলল, হোয়াট ইজ হি সেইং? সামান্য অপ্রস্তুত হলো আর্য। অন্য যাত্রীদের দেখে বাঙালি বলে মনে হচ্ছিল, ফলে প্রতিবর্ত ক্রিয়াতেই যেন বাংলা ভাষাটা উঠে এলো। এখন সামলে নিয়ে আবার ইংরেজিতে বলল ওই একই কথা। ছেলেটি বলল, উই আর নট ফিলিং দ্যাট মাচ সিকিউরড। চারিদিকের অবস্থা মোটেই নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর মতো নয়। আর্য একটু অবাকই হলো। প্রায় আধ ঘন্টা হয়ে গেল ওরা ঠিকঠাক সজাগ হয়েছে, ভয় পাওয়ার মতো কিচ্ছু ঘটেনি। ওর মুখের রেখায় নিশ্চয়ই সেই অবিশ্বাস ফুটে উঠেছিল। ছেলেটি বলল, কাম হিয়ার। পাহাড়ের এই অনুচ্চ শাখাটা
সমুদ্রের দিক থেকে ভিতরের দিকে চলে গিয়ে এই বিশাল চূড়াটার দিকে এগিয়ে গেছে। আর্যরা উত্তর দিক থেকে চাতালটায় উঠেছে। ছেলেটি দাঁড়িয়ে রয়েছে দক্ষিণতম প্রান্তে, অর্থাৎ ভিতরের দিকে। ওরা তিনজন পাহাড়ের পাথুরে দেয়ালটাকে ডান দিকে রেখে এগিয়ে গেল সেই দিকে। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে গিরিশিরাটা আরও প্রায় 1 কিলোমিটার এগিয়ে মূল পাহাড়ে গিয়ে মিশেছে। দুটো পাহাড়ের মাঝে সুবিস্তৃত একটা গভীর উপত্যকা। আর্যরা যে ঘন জঙ্গলের মধ্যে কাল রাতে লুকিয়েছিল সেটা এই উপত্যকাটার মধ্যে ঢুকে একটা নদী পর্যন্ত এগিয়ে ফুরিয়ে গেছে। তার উপরে ঘন ঘাস জমি, সেটা চলে গেছে একেবারে দূরের পাহাড় পর্যন্ত। তার পিছনে কি আছে সেটা স্বভাবতই দেখা যাচ্ছে না। তবে সেদিকে মন দেওয়ার মতো অবস্থা আর্যদের এই মুহূর্তে ছিল না। নদীর উপরের ঘাস জমিতে এই মুহূর্তে চড়ে বেড়াচ্ছে প্রকাণ্ড আকারের অন্তত 6টা পূর্ণবয়স্ক গন্ডার আর খানচারেক বাচ্চা। প্রায় মিনিট খানেকের নীরবতার পর রিতম প্রথম মুখ খুলল। এ কি রে, এ দ্বীপের মধ্যে গন্ডার থাকে এখন তো শুনিনি আগে। স্বভাবতই আর্য একটু অবাক হয়ে গেল। যা বাবা, এই জাভান রাইনো তো। এগুলো জাভান রাইনো নয়। পিছন থেকে ভেসে এলো অরিত্রর থমথমে করা। দিস ইজ রাইনো, রাইট? শ্বেতাঙ্গ ছেলেটি এসে দাঁড়িয়েছে ওদের পাশে। ইয়েস, বাট আ ভেরি আনইউজুয়াল ওয়ান। আগের মতোই গম্ভীর চিন্তিত গলায় বলল অরিত্র। কি মুশকিল, আনইউজুয়াল হতে যাবে কেন? এটা যদি ইন্দোনেশিয়াই হয় তাহলে তো গন্ডার দেখা যাওয়ারই কথা, নাকি আমি ভুল বলছি? স্পষ্টতই আর্য দ্বিধায় পড়ে গেছে অরিত্রর অদ্ভুত কথাবার্তা শুনে। অরিত্র এবার চোখের উপরে একটা হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, আসলে এত দূরে আছে, ঠিকঠাক দেখতেও পাচ্ছি না, তাই শিওর হয়ে। পাশে দাঁড়ানো শ্বেতাঙ্গ ছেলেটি এবার সগর্বে বলল, নাও লুক ম্যান, আই এম ফ্রম নরওয়ে, উই আর হোয়েলার্স। আমি তিমি শিকার করি, আমার গার্লফ্রেন্ডও এই পেশায় আছে। 1 কিলোমিটার দূর থেকে জলের উপর শুধু লেজ দেখে বলে দিতে পারি ওটা স্পার্ম হোয়েল না ব্লু হোয়েল। আমি বলে দিচ্ছি তোমাদের, এগুলো সিম্পল গন্ডার, নাথিং এলস। ইউ টেক মাই ওয়ার্ডস ফর দিস। আর্য সামান্য বিরক্ত হয়ে বলতে চাচ্ছিল একজন ভারতীয়কে গন্ডার না চেনালেই ভালো হয়। এমন সময় অরিত্রর গলা শুনে ও চমকে উঠে থেমে গেল। তোমরা তিমি শিকার করো? হোয়েলার? এমন নিবিড় ঘৃণা ও এর আগে অরিত্রর গলায় কখনো শোনেনি। ছেলেটি কথা বলেছিল যথেষ্ট অহংকারের সঙ্গে। এখন অরিত্রর গলা শুনে একটু থমকে গেল। ইয়েস, এনি প্রবলেম? প্রবলেম? অরিত্র এবার ঘুরে দাঁড়ালো ওদের দিকে। ওর চোখে এরকম আগুন জ্বলতে কস্মিন কালেও দেখেনি ওর বন্ধুরা। যে যেখানে এরকম যে কোনো কাজ করে তারা প্রত্যেকে আমার কাছে প্রবলেম। তোমরা তিমি শিকারের নিষেধাজ্ঞাটাকে আদৌ গুরুত্ব দেবে না। বিস্ময়ময় একটা নিরীহ প্রাণীকে খ্যাপা কুকুরের মতো তাড়া করে বেড়াবে। এটা আমার নয়, গোটা মানব সভ্যতার প্রবলেম। কান্ট ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড? দেখুন মিস্টার হুএভার, এইবার মেয়েটি মুখ খুলেছে এবং সে নিজের তীব্র অসন্তোষ লুকোনোর বিন্দুমাত্র চেষ্টা করছে না। আমি জাস্ট জানিয়েছি ওয়েলিং আমাদের পেশা, ওকে? আপনার সমর্থন চাইনি, অনুমতিও চাইনি। এটা একটা প্রকাণ্ড ইন্ডাস্ট্রি যাতে অসংখ্য মানুষ কাজ করে, দ্যাটস অল। একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার যে কোনো কাজ করার অধিকার আছে। অরিত্র, বাদ দে না এখন এসব। রিতম মাঝখানে পড়ে থামানোর চেষ্টা করলো ঝগড়াটা। সকাল থেকে জল খাইনি। অধিকার? অরিত্র অবশ্য আপাতত থামার মুডে নেই। তিমিদের অধিকার নেই বেঁচে থাকার? পৃথিবীটা কি শুধু মানুষের সম্পত্তি নাকি? আমরা বানিয়েছি এই গ্রহটাকে, প্রাণ সৃষ্টি করেছে মানুষ কি? যা সে সৃষ্টি করেনি তা নিঃশেষ করে দেওয়ার অধিকার তাকে কে দিল? তাকে কে দিল? ছেলে মেয়ে দুটো স্পষ্টত হকচকিয়ে গেছে। ইতিহাসের গতি যতই পাল্টে যাক,
শ্বেতাঙ্গ সুলভ শ্রেষ্ঠত্বের মোহ অত শিগগির যায় না। একজন ভারতীয় এইভাবে তীব্র সুরে আক্রমণ করতে পারে একজন ইউরোপিয়ানকে, এটা যেন অসম্ভব একটা ব্যাপার। মেয়েটি এবার গম্ভীর হয়ে সামলে নেওয়ার চেষ্টা করল। দেখুন মিস্টার, নরওয়ের ওয়েলিং ইন্ডাস্ট্রি মূলত শিকার করে মিনকি ওয়েল, এবং সেটা মোটেই বিরল নয়, তাই তো? এইসব গল্প আর কতদিন চালাবেন আপনারা? তাহলে নীলতিমির এই অবস্থা কেন? অরিত্র এক পা এগিয়ে গেল ওদের দিকে। পৃথিবীর সর্বকালের বৃহত্তম প্রাণীটার সংখ্যা মাত্র 40 বছরের মধ্যে 1.5 লাখ থেকে শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল কেন? নীলতিমি শিকার আইন করে বন্ধ করতে হলো কেন বলুন? ছেলেটি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই অরিত্র আবার বলে উঠল, আর আমি শুধু তিমির কথাই বলছি না, অসংখ্য অজস্র প্রাণী প্রতিদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। অগুন্তি গাছ অদৃশ্য হয়ে যাচ্ছে চিরকালের মতো, আর কোনোদিন ফিরবে না তারা। শেষমেশ তাহলে শুধু আমরাই থাকবো পৃথিবীতে, তাই কি বলতে চাইছেন শুধু মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, তাই তো? বাহ, চমৎকার নিয়ম বানিয়েছেন ঈশ্বর। এত রকমের প্রাণী বানালেন শুধু মানুষ যাতে তাদের নিশ্চিহ্ন করে দিতে পারে। সত্যি বলতে শুধু ছেলে মেয়ে দুটি নয়, আর্য আর ঋতমও কেমন একটা স্তম্ভিত হয়ে গেছে। অরিত্রর মনের মধ্যে যে এমন তীব্র ক্রোধ জমেছিল, ওরাও ঘুণাক্ষরেও আঁচ পায়নি। এমন সময়ে পিছন থেকে একটা দুর্বল ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, বেটা থোড়া পানি মিলেগা, শরীরটা যেন। দ্রুত ফিরে দাঁড়ালো আর্য। রোদ এখন বেশ চড়া। বেরিয়ে থাকা পাথরটা নিচে আড়ষ্ট হয়ে বসে বা শুয়ে ওদের তর্কাতর্কি শুনছিলেন কয়েকজন মানুষ। তাদেরই একজন বোধহয় ধৈর্য হারিয়ে ফেলেছেন। পাহাড়ের গা ঘেঁষে শুইয়ে রাখা হয়েছে এক বর্ষিয়ান ভদ্রলোককে। ইনি অবাঙালি নিশ্চয়ই, কারণ কথা বলছেন হিন্দিতে। পাশে যে মেয়েটি উদ্বিগ্ন মুখে বসে আছে, সে নিশ্চয়ই তার মেয়ে। মুখের গড়নে মিল স্পষ্ট। আর্য এবারে ভালো করে চোখ বুলিয়ে নিল ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা বা শুয়ে থাকা মানুষগুলোর উপর দিয়ে। ওদের আর সেই নরওয়ের 2 তরুণ তরুণীকে বাদ দিলে আর মাত্র 5 জন বয়স্ক অবাঙালি ভদ্রলোক এবং তার মেয়ে, আর একটি বাঙালি পরিবার, এক মধ্যবয়স্ক ভদ্রলোক, খুব সম্ভবত তার স্ত্রী এবং বোন। ভাগ্য যে কাকে আরও কয়েকদিনের বাড়তি পরমায়ু দান করবে কেউ জানে না। অরিত্রর দিকে তাকিয়ে থেকে আর্য বলল, হ্যাঁ রে, একটা প্ল্যান বানাতে হবে তো এবার। যতদিন না উদ্ধার কাজ শুরু হয়, বেঁচে থাকতে হলে তো কিছু একটা করতে হবে। নরওয়েজিয়ান যুবকটি ভুরু কুঁচকে দূরে দাঁড়িয়েছিল, এবার একটু ঘুরে দাঁড়ালো। দেখো, আমি এবং আমার গার্লফ্রেন্ড ইডা, আমরা দুজনেই সার্ভাইভাল এক্সপার্ট। এইরকম বহু এক্সপেডিশন করেছি আমরা। যদি আমার মত নাও, আমি বলবো সবার আগে জানা দরকার আমরা কোথায় আছি। মানে এটা কি আদৌ কোনো দেশের সমুদ্র সীমা, না বিচ্ছিন্ন কোনো দ্বীপ? এইবার মুখ খুলল ইডা নামের সেই মেয়েটি। এরিক, সবার আগে বরং আমরা 2টো টিম বানিয়ে নিই। আমি আর তুমি জলের ব্যবস্থা করি। বুঝে গেছি। আমরা বরং এই পাহাড়টার মাথায় উঠে একবার বুঝে নেওয়ার চেষ্টা করি জায়গাটা কেমন, রাইট? এরিক আর ইডা সত্যিই নেমে গেল চাতালটা থেকে। নদীটা এখান থেকে দেখা যাচ্ছে খুব দূরে নয়, মাঝের জঙ্গলও খুব একটা ঘন নয়। ওরা উপর থেকে দেখতে পেল ছেলে মেয়ে দুটি আত্মবিশ্বাসী পায়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছে শটান নদীর দিকে। রিতম জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, ওরা জল আনবে কিসে করে? তাও তো বটে। যাই হোক, ছাড়, সে ওরা বুঝবে। চল দেখি যদি পাহাড়ে চড়া যায়। আয় অরিত্র, আয়। অরিত্র চাতালের অন্য প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসম্ভব মনোযোগের সঙ্গে তাকিয়েছিল নদীটার দিকে। আর্যর ডাকে একটু চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ চল। চাতালটার পাশ দিয়ে একটা সরু পাকদণ্ডি উঠে গেছে উপরের দিকে।
পশুদের চলাচলের ফলে বনে পাহাড়ে যেরকম রাস্তা তৈরি হয়, প্রথমে অনায়াসেই বেশ খানিকটা উঠা গেল। তারপর ক্রমে রাস্তাটা খাঁড়া হতে লাগলো। ন্যাড়া পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া এমনিতেই কঠিন, তার উপর চারিদিকে অজস্র নুড়ি পাথর ছড়ানো, পা দিলে ঝুরঝুর করে খসে যাচ্ছে সব। উপরের দিকটায় গাছপালাও নেই তেমন, বুনো ডুমুরের শিকড় নেমে এসেছে একেবারে পাহাড়ের চূড়া থেকে। তাই ধরেই প্রায় টিকটিকির মতো উঠতে লাগলো ওরা। গত শীতেই শুষ্নিয়া পাহাড়ে ট্রেকিংয়ের ট্রেনিং নিয়েছিল 3 বন্ধুতে। এইবার কাজে লাগলো সেই যৎসামান্য বিদ্যে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় পাহাড়ের মাথায় উঠে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ওরা। মানুষের জীবনে কদাচিৎ তেমন কোনো সময় এসে উপস্থিত হয় যখন মাথার উপরে উদ্যত মহা বিপদকে পর্যন্ত ভুলিয়ে দেয় প্রকৃতির রূপ। একটাও শব্দ বিনিময় না করেও ওরা 3 জনই বুঝতে পারল এই সেই মুহূর্ত। এটা একটা দ্বীপ, রীতিমতো বড় একটা দ্বীপ, প্রকৃতির বিচিত্র খেয়ালের জলজ্যান্ত উদাহরণ যেন। প্রায় গোলাকৃতি দ্বীপটার 3 দিকে সৈকতের পর সংক্ষিপ্ত ঘন জঙ্গল, তারপরেই অসম্ভব খাড়া পাহাড়ের শ্রেণী শটান উঠে গেছে যেন আকাশকে ছোঁবে বলে। সেটার উপাসে দ্বীপটা যে কত দূর বিস্তৃত কেউ জানে না। অন্য দিকটায় নিবিড় অরণ্য, সেই দিকটাতেই ওদের প্লেনটা আছড়ে পড়েছিল। এই দিকটাতেও পাহাড়ের একটা অনুচ্চ শ্রেণী ঢুকে পড়েছে, যেটার গা বেয়ে ওরা ওই চূড়াটা পর্যন্ত উঠে এসেছে। ওরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঢুকে পড়েছিল জঙ্গলটার মধ্যে। বাকিরা চলে এসেছিল এই পাহাড়ের দিকে। এখন এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ওরা দেখতে পাচ্ছে এক আশ্চর্য দৃশ্য। ঘন নীল জল ঘিরে রেখেছে এক নিঃসঙ্গ স্থলভূমিকে। ডাঙার কাছের জল ফিকে সবুজ, যাকে সি গ্রিন বলে। তারপর উজ্জ্বল সোনালি বালুচর। এখন সকালের রোদে সেই সৈকত যেন ঝলসে উঠছে। তারপর গাঢ় সবুজ অরণ্য, আর তার উপরে মাথা তুলে দাঁড়ানো ধূসর পাহাড়। ঈশ্বর যেন তার রঙের পাত্র উজাড় করে এঁকেছেন এক স্বর্গীয় ছবি। হাঁফ ধরা গলায় রিতম বলল, বাবা, কোথায় এলাম রে ভাই? হ্যাঁ, আর্য তাকিয়ে রইল দূরের দিকে, মৃদু গলায় বলল, দূরে দূরে আরো দ্বীপ আছে, খেয়াল করেছিস? হ্যাঁ, দেখা যাচ্ছে, খুব আবছাভাবে দেখা যাচ্ছে। মাথা নাড়ল অরিত্র। বলল, ভাইও, দেখে যতই স্বর্গপুরী বলে মনে হোক, এই দ্বীপে কিছু একটা গন্ডগোল আছেই। ওর গম্ভীর মুখের দিকে তাকিয়ে রিতম বলল, কাল রাত্রির থেকে হেয়ালি করছিস, খুলে বলবি না ধাক্কা মেরে ফেলে দেবো আলতো করে? এখান থেকে পড়লে সত্যি আর রক্ষে নেই। অন্তত 2000 ফুট নিচে আছড়ে পড়তে হবে সরাসরি। যে গন্ডারটা দেখে আমি অমন হাঁ হয়ে গেলাম না, সেটা কিন্তু কোনো সাধারণ গন্ডার নয়। 4টে শিং? এগুলো মানে আমি 100% শিওর নই, তবু যতদূর মনে হচ্ছে এগুলো নর্দার্ন হোয়াইট রাইনোসরাস। জাভার সাধারণ গন্ডার নয়, যেটা এককালে এখানে আকছার দেখা যেত। মানে যদি এটা সত্যি ইন্দোনেশিয়ারই কোনো দূরদরাজ দ্বীপ হয়। আহা, হয়তো দূরের দ্বীপগুলোতে ওই জাতের গন্ডার আছে, তেমন ভালো করে হয়তো খোঁজ নেওয়া হয়নি। আজও ইন্দোনেশিয়ায় কোশমিনকালেও হোয়াইট রাইনো ছিল না। কি? হ্যাঁ, হোয়াইট রাইনো ছিল আফ্রিকাতে। আর তার চেয়েও বড় কথা, বলে প্রবল দ্বিধায় চুপ করে গেল অরিত্র। কিরে, তার চেয়ে বড় কথা কি বলবি তো?
তার চেয়েও বড় কথা হলো হোয়াইট রাইনো বেশ কিছুদিন আগে পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। প্রকৃতির পরিবেশে এদের একটিও আর বেঁচে নেই। উফ, রোদ্দুরটা বেজায় কড়া তো, ভেজে ফেলছে একেবারে কচুরির মতো। রিতম ডান হাতে চোখ ঢেকে রেখেছে। আর্য সবার আগে আস্তে আস্তে নামছে। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে নামাটা ওঠার চাইতে ঢের কঠিন। তার উপর এই দিকটায় এন্তার নুড়ি পাথর পড়ে আছে। পা দিলেই হড়কে যাচ্ছে বারবার। সাবধানে একটা পাথর পেরিয়ে এসে আর্য বলল, শোন অরিত্র, আমার ধারণা তুই দূর থেকে ভুল দেখেছিস, বুঝলি? একে তো আফ্রিকার গন্ডার, তাও আবার কোনো কালে বিলুপ্ত হয়ে গেছে। সে এখানে আসবে কোথা থেকে? আর যাই হোক, আমরা তো আর আফ্রিকার উত্তরে চলে আসিনি। আর সেক্ষেত্রে চেস্টনাট বেলির প্যাট্রিস দেখাটাও অদ্ভুত হয়ে যায়। রিতম হাঁটা থামিয়ে চোখ মুছল। এটাই তো হলো আসল কথা। অরিত্র পিছন থেকে চিন্তিত গলায় বলল, একটা পাখি যা ইন্দোনেশিয়া ছাড়া আর কোথাও দেখা যায় না, আর একটা পশু যা উত্তর আফ্রিকা ছাড়া কোথাও দেখা যেত না, 1 ঘন্টার মধ্যে একই জায়গায় দেখতে পেলে মাথা খারাপ হয়ে যাওয়ারই তো কথা, তাই না? পাহাড়ের উপরে বড় গাছ তেমন একটা নেই। মাঝে মাঝে শুকনো দেখতে ঝোপঝাড়, বাঁকা চোরা বুনো ডুমুর, আর ওই জাতীয় আরও কিছু গাছ। এক একটা বাঁক নিলেই চোখ ঝলসে দিচ্ছে দূর বিস্তৃত ঘন নীল সমুদ্র আর উজ্জ্বল সোনালি রঙের বাঁকা সৈকত। মাঝে মাঝেই মনে হচ্ছে একটু পরেই ওরা দেখতে পাবে সৈকতের উপরে সরাসরি বাহারি ছাতা, তার নিচে পাতা ডেক চেয়ার। বাস্তবে অবশ্য চোখে পড়ছে জনমানবহীন ধু ধু বালু চর, আর 3 দিকে পাহাড়ের বেড়া দেওয়া এক নিবিড় অরণ্য। যেখান থেকে রওনা দিয়েছিল ওরা, সেখানে ফিরে এসে অবশ্য রীতিমতো হকচকিয়ে যেতে হলো এবার। এই ঘণ্টাখানেকের মধ্যেই পাথরের চাতালটার ভোল বদলে গেছে। শুকনো পাতা আর ছোটোখাটো নুড়ি পাথরের জঞ্জাল পাতাওয়ালা গাছের ডাল দিয়ে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। শালপাতার মতো দেখতে এক ধরনের বড় বড় পাতা কাঠি দিয়ে সেলাই করে বানানো পাত্রে জল রাখা হয়েছে। সবচেয়ে তাজ্জব ব্যাপার, 3টে পাথর সাজিয়ে তৈরি করা হয়েছে উনুন। তাতে লকলকিয়ে উঠছে আগুন, বিপন্ন মানুষের পরমতম বন্ধু। দেখে শুনে ওরা হাঁ হয়ে গেল। এসব জোগাড় হলো কি করে? সবচেয়ে বড় কথা, আগুন জ্বালানো হলো কোন কৌশলে? নরওয়ের সেই ছেলেটি এরিক দেখা গেল এমনিতে বেশ মিশুকে। ওদের ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই এগিয়ে এসে বলল, নদীটা মিষ্টি জলেরই, পাহাড়ে একটা ঝর্ণা আছে। তার উৎস পর্যন্ত অবশ্য এখনো যেতে পারিনি, বড্ড খাড়া পাহাড়। তবে সেটাই যে নদী হয়ে নেমে এসে সমুদ্রে গিয়ে পড়েছে তা তো বোঝাই যাচ্ছে। আর এই পাতা দিয়ে পাত্র তৈরি, জল আনা, এসব তো আমাদের ছেলেবেলাতেই শিখিয়ে দেওয়া হয় ক্যাম্পিং করার সময়। আর আগুন? অরিত্রস্বরে আর আগের ঝাঁঝ নেই। ফায়ার স্টিক তো আমাদের ব্যাগে থাকেই সারাক্ষণ। এগুলো তো বেসিক সার্ভাইভাল টুল। আমরা কলকাতা হয়ে সিকিমের পাহাড়ে এক্সপেডিশন করব ঠিক করে রেখেছিলাম, কাজেই 3 জনেই ঝুঁকে পড়ল আগুনটার দিকে। শুকনো পাতা, গাছের ডাল, পাখির বাসা সমস্ত জড়ো করে জ্বালানো হয়েছে আগুনটা। এমন সময় নিচের দিক থেকে খড়মড় শব্দ করে উঠে এলেন সেই মধ্যবয়সী ভদ্রলোক। তার হাতে এখন একটা প্রকাণ্ড শুকনো গাছের ডাল। সেটাকেই টানতে টানতে নিয়ে এসেছেন তিনি। আর তার সাথে আছেন আরও এক ভদ্র মহিলা। এক মুখ হেসে হাঁফাতে হাঁফাতে ভদ্রলোক বললেন, ব্যাস, রাতের জ্বালানি রেডি। অন্তত অন্ধকারে থাকতে হবে না, উনুন নিভছে না। ওহো, ইনি বাঙালি। রিতমও হাসল। তাহলে আমরা বরং বাজার টাজার করে এনে রান্না বসিয়ে দিই। এতক্ষণ পর সকলের মুখে যেন হাসি ফুটে উঠল। ইরা আর সেই অবাঙালি ভদ্রলোকের মেয়েটিও
ফিরল প্রায় একই সঙ্গে। আরও দুটো পাতার তৈরি পাত্রে জল নিয়ে এসেছে ওরা। দুজনেই একসঙ্গে কলকল করে উঠল। প্রচুর নারকেল গাছ চারদিকে, কেউ গিয়ে পেরে আনলেই হয়। আমাদের হাতে জলের পাত্র বলে আনতে পারলাম না। হ্যাঁ দেখেছি, চলো আগে খাদ্যের ব্যবস্থা করা যাক। এরিক এলো ওদের সঙ্গে। জঙ্গলের এই দিকটা নারকেল গাছে ভরা। যেগুলো শটান ওপরের দিকে উঠে গেছে সেগুলোয় ওঠা অবশ্য সহজ হবে না, কিন্তু সমুদ্রের দিকে একটু সরে যেতেই বিস্তর গাছ চোখে পড়তে লাগলো, যেগুলো প্রায় মাটির সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে গেছে বিচের দিকে। রীতিমতো হেঁটেই উঠে পড়া যায় সেই গাছগুলোতে। মিনিট 10 মধ্যেই যথেষ্ট পরিমাণে নারকোল জমিয়ে ফেলল ওরা। তার আগে অবশ্য প্রাণ ভরে জল খেয়ে নিল। পাথরে ঠুকে মাথার দিকটা ভেঙে নেওয়া তেমন কঠিন নয়, যদিও খানিকটা জল নষ্ট হচ্ছে এতে। এরিক হঠাৎ আর্যর দিকে ঘুরে দাঁড়ালো। আমার সঙ্গে যাবে একবার? একটা জিনিস দেখাবো। বাই দ্য ওয়ে, তোমাদের নাম জানা হয়নি এখনো। আনুষ্ঠানিক পরিচয় পর্ব সাঙ্গ হলো এতক্ষণে। আকস্মিক বিপন্নতা ওদের স্বাভাবিক ভদ্রতা বোধটুকুও ভুলিয়ে দিয়েছিল। অরিত্র সামান্য লজ্জিত ভঙ্গিতে হেসে বলল, কিছু মনে করো না। দেখো, যতই এই কনজারভেশন বিষয়টা নিয়ে পড়াশোনা করছি ততই ভয় হচ্ছে খুব তাড়াতাড়ি পৃথিবীটা একেবারে মরুভূমি হয়ে যাবে। আর তার জন্য দায়ী থাকবো আমরাই, মানুষেরা। সেই কারণেই তখন আই এম সরি। অরিত্র আশা করেছিল এরিক নিজেও হয়তো লজ্জিত হবে ওদের কৃতকর্মের জন্য। দেখা গেল ওর এসবের বালাই নেই। কাঁধ ঝাঁকিয়ে বলল, That's okay, dude. Now you have some more important things to do. Come on, Arju. অরিত্রর ভুরুর খাঁচটা আবার ফিরে এলো। এরিক সেদিকে আর তাকালো না। আর্যর সঙ্গে রওনা দিল জঙ্গলের ভিতরের দিকে। নদীটা এখান থেকে খুব দূরে নয়। অরিত্র যে আবার চটে গেছে সেটা বুঝতে পেরে রিতমর কাঁধে একটা চাঁটি মারল। চল চল, নারকোল নিয়ে উপরে যাই। বুড়ো মানুষদের তৃষ্ণার জল দিলে পুণ্য হয়, ফলে পরের বার প্লেন হাইজ্যাক হয় না। রাখতে গিয়েও হেসে ফেলল অরিত্র। নদীটা বেশি গভীর নয়, জল সামান্যই, কিন্তু কাঁচের মতো স্বচ্ছ। আর স্রোত খুব খুব ছোট ছোট এক জাতীয় মাছ খেলা করে বেড়াচ্ছে নদীর নিচের বালির ওপরে। এরিক মৃদু স্বরে বলল, গাছের পাতা দিয়ে নেট তৈরি করে এই ছোট মাছগুলো ধরা যায় অনায়াসেই, কিন্তু তাতে পেট ভরবে কিনা সন্দেহ। তার চেয়ে আর্য ঠিক বুঝতে পারছিল না এরিকের আসল পরিকল্পনাটা কি। জিজ্ঞাসা করল, তুমি কি অন্য কিছু ভাবছো? কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে জলের দিকে তাকিয়ে রইল এরিক। হঠাৎ নিচু হয়ে প্যান্টটা গুটিয়ে নিল হাঁটু পর্যন্ত। তারপর সন্তর্পণে খুব সতর্কভাবে নেমে গেল জলে। ওর চলার ভঙ্গি দেখে আর্য বুঝতে পারল পাথরগুলো মারাত্মক পিছল। এরিক রীতিমতো হিমশিম খাচ্ছে ভারসাম্য বজায় রাখতে গিয়ে। ভিতরের দিকে গেল নাও, পাড়ের কাছে জলের উপরে উঠে থাকা একটা পাথরের উপর বসল সাবধানে। তারপর হাত ঢুকিয়ে দিল পাথরটার নিচে। অজান্তেই মুখটা হাঁ হয়ে গেল আর্যর। নির্ঘাত সাপের ছোবল খাবে ছেলেটা। এরকম না দেখে শুনে কেউ গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেয় নাকি? এরিক কিন্তু প্রায় অনড় হয়ে বসে রইল। কাঁধের সামান্য নড়াচড়া দেখে আন্দাজ করা যাচ্ছে ওর হাতটা পাথরের খাঁজে কিছু খুঁজে বেড়াচ্ছে। পরক্ষণে এক ঝটকায় হাত বের করে আনলো এরিক। চমকে প্রায় লাফিয়ে উঠল আর্য। সাপ, প্রকাণ্ড কালো কুচকুচে একটা। না 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 না, সাপ নয়, মাছ। মুখের দুপাশে সুর দেখলেই বোঝা যায় এটা কোনো জাতের ক্যাটফিশ। প্রায় হুবহু বোয়াল মাছের মতো দেখতে, তেমনি
বিশাল আকার। এরিক ওর কানকো দুটো চেপে ধরেছে, ফলে বন্দি হয়ে গেছে মাছটা। হিংস্রভাবে দাঁত বের করে কামড়ানোর চেষ্টা করছে ও প্রাণপণে। কয়েক সেকেন্ড পাথরের উপর দাঁড়িয়ে টাল সামলানোর চেষ্টা করল এরিক। তারপর আচমকা হাতের একটা নিপুণ ঝটকায় মাছটাকে ছুঁড়ে দিল পাড়ে, আর্যর পায়ের কাছে। তারপরেই ভারসাম্য হারিয়ে পড়ে গেল জলে। জল অবশ্য সামান্যই। হাঁটু জলে দাঁড়িয়ে এরিক চিৎকার করে উঠল, ধরো ওকে, ধরো ওকে আর্য, নইলে পালাবে আবার। কলকাতার ছেলে আর্য বাজারে ছাড়া জ্যান্ত মাছ দেখেনি, ধরার তো প্রশ্নই ওঠে না। কিছুক্ষণের জন্য একেবারে বোকা বনে গেল বেচারা। তারপরেই অবশ্য বুদ্ধি খুলে গেল ওর। মাছটা যে লাফাতে লাফাতে জলের দিকেই যাচ্ছে এটা বুঝতে পেরে এক লাথিতে ওটাকে যতটা পারা যায় ঘাস জমির দিকে এগিয়ে দিল। ততক্ষণে অবশ্য এরিক জল থেকে উঠে এসেছে। দ্রুত এগিয়ে গিয়ে সাবধানে মাছটাকে চেপে ধরল ওরা। তারপর একটা পাথরের উপর সজোরে ঠুকে দিল ওর মাথাটা। 2-3 বার এরকম করার পর নড়াচড়া থেমে গেল ওর। ভিজে টি শার্ট থেকে জল ঝরছে, কিন্তু মুখে চওড়া হাসি। কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এরিক ঘোষণা করার ঢঙ্গে বলল, যাক, লাঞ্চের ব্যবস্থা হয়ে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে রইল আর্য। ঘোরাঘুরি করতে ওরাও ভালোবাসে, কিন্তু আজ প্রথম হাড়ে হাড়ে টের পেল প্রাণ বাঁচানোর প্রাথমিক এই বিদ্যাগুলো না শিখে অ্যাডভেঞ্চারের সাহস দেখানো মানেই নিছক মূর্খামি। আজ পর্যন্ত নেহাতি কপাল জোরে বেঁচে গেছে ওরা। এরিক অবশ্য ইতিমধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল চারপাশে। এবার বলল, আর্য, পায়ের ছাপগুলো দেখছো? পায়ের ছাপ কোথায়? ওহো, তাই তো। নদীর পাড়ের বালির উপর সত্যি অজস্র পায়ের ছাপ। পাখির, পশুর, সাপের আঁকা বাঁকা চিহ্ন। রিতম থাকলে নির্ঘাত বলে উঠত পদাবলী। হাঁটু গেড়ে বসে পড়ল এরিক। ওর কপালে বড় চিন্তার ছাপ। ওই দিক থেকে, মানে পাহাড়ের দিক থেকে নেমে এসে এইখানটায় জল খেতে আসে বেশিরভাগ প্রাণী, কিন্তু এখানেই কেন? খোলা জায়গায়। আর্য খুঁটিয়ে দেখছিল জায়গাটা। ডান দিকের পাহাড় থেকে নেমে বাঁ দিকে বয়ে গেছে নদীটা। এপারে সংক্ষিপ্ত বালিয়াড়ি, জঙ্গল, তার শেষে সেই সমুদ্রের উপকূল, আর অন্য পারে বড় বড় ঘাসের জঙ্গল। বেশ চওড়া ঘাস জমিটা গিয়ে মিশেছে ঘন জঙ্গলে। তার শেষে বেশ দূরে সেই খাড়া পাহাড়ের উঁচু এবং দূরারোহ নিষেধাজ্ঞা। আমার একটা কথা মনে হচ্ছে, এই জায়গাতেই যে প্রাণীরা জল খেতে আসে তার কারণ সম্ভবত এই পাথরগুলো। আসলে অন্য সর্বত্র পাড় বেশ খাড়া, এখানে পাথরগুলো দিব্যি ঘাটের মতো কাজ করছে, জলে নামা সহজ হয়ে যাচ্ছে। তাই একদম ঠিক বলেছ বলে হাত ঘষল এরিক। আমরা ঠিক এই জায়গাটাতে ফাঁদ পাতব। ফাঁদ কিরকম? সাধারণ পাখি ধরার ফাঁদ। একটা কাজ করবে দোস্ত, নারকোল পাতা ছাড়িয়ে দেবে কয়েকটা। আমি ততক্ষণে একটা নয়, ঘন্টা খানিকের মধ্যেই 2খানা ফাঁদ বানিয়ে ফেলল ওরা। কাঠকুটো আর কাঁচা নারকোল পাতা বুনে তৈরি হলো সেগুলো। একটা ফাঁদ পাতা হলো জলের মধ্যে। তার আগে অবশ্য মাঝারি আকারের পাথর দিয়ে পাড়ের দিকে ইংরাজি ভি অক্ষরের মতো একটা ফানেল তৈরি করা হলো, যার 2 বাহু মিশে যাওয়ার জায়গায় ইচ্ছে করেই হাতখানেকের একটা ফাঁক রাখা হলো। ঠিক সেইখানে পাতা হলো শঙ্কু আকৃতির ফাঁদটা। মাছের ঝাঁক ওই ফানেলে ঢুকলে স্রোতের টানে এগিয়ে যাবে সরু মুখটার দিকে। ফাঁদে না ঢুকে আর উপায় থাকবে না। অন্যটা পশু পাখি ধরার মতো ফাঁদ। গাছের ডাল দিয়ে তৈরি চৌকো শক্তপোক্ত গরনের জিনিস।
কাঠি দিয়ে তার দরজাটা তোলা আছে। কাঠি নড়ে গেলেই বন্ধ হয়ে গিয়ে ভিতরের প্রাণীটির আর বেরোনোর কোনো রাস্তা থাকবে না। দরদর করে ঘামছিল ওরা। বেশ গরম বাইরে। নদীর পাড়ের এই জায়গাটাতে বড় গাছও নেই একটা। কাজ মিটিয়ে দুজনেই নেমে পড়ল জলে। আশ মিটিয়ে স্নান করে নিল। জামা কাপড় বদলানোর অবশ্য কোনো উপায় নেই। ভিজে জামা প্যান্ট পরে ওরা ফিরে চলল পাহাড়ের নিচের সেই চাতালটার দিকে। হাতে আরও কয়েকটা নারকোল আর মস্ত বড় একটা মাছ। একটা ছুরি থাকলে আর কোনো সমস্যা থাকতো না, বুঝলে? গাছের ডাল ঘষে বানিয়ে নিলাম বটে এটা, কিন্তু আসল ছুরির মতো অত ভালো কাজ হবে না এতে। ওই চলে যাবে আর কি। প্লেনে তো আর ছুরি নিয়ে ওঠা যায় না। এবং প্লেনে ওঠার সময় কেউ এইটাও ভাবে না এই প্লেনটা প্রথমে হাইজ্যাক করা হবে, তারপরে সেটা একটা জনহীন দ্বীপে ক্র্যাশ ল্যান্ড করবে। তাহলে তো লোকজন তাঁবু টাবু নিয়ে প্লেনে উঠতো, কি বলো? পাহাড়ের কাছে এসে পড়েছে ওরা। দূর থেকে দেখা যাচ্ছে মানুষের আবছা নড়াচড়া। বাট ইয়োর ফ্রেন্ড ইজ আ রিয়েল হিরো। প্রসঙ্গ বদলালো এরিক। যেভাবে একজন হাইজ্যাকারের সঙ্গে খালি হাতে লড়ে গেল ভাবাই যায় না। এই কারণেই আমি হোয়েলিং বিষয়টা নিয়ে তর্কাতর্কি করলাম না। আই রেসপেক্ট কারেজ। হ্যাঁ, একদম। আমরা তিনজন এর আগেও ভয়ানক সব অবস্থায় পড়েছি। থাইল্যান্ডের চিকেন আইল্যান্ডের নাম শুনেছ? তার কাছেই একটা দ্বীপে। কথাটা ও শেষ করতে পারল না, কারণ রক্ত জল করা এক আর্ত চিৎকার ভেসে আসছে উপর থেকে। যেন ভয়ঙ্কর ভয়ে কেউ উন্মাদ হয়ে গেছে। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে ওরা ঝড়ের বেগে দৌড়তে লাগলো পাথুরে চাতালটার দিকে। চিৎকারটা যে ওখান থেকেই ভেসে আসছে তাতে কোনো সন্দেহ নেই। শেষ হলো আজকের গল্প প্রাণের প্রহরী প্রথম পর্ব। চিন্তা নেই, কাল ঠিক দুপুর 2:30 গল্পের দ্বিতীয় পর্ব আসবে। ন্যারেশন শুভঙ্কর দেবনাথ, আর্য শঙ্খ, অরিত্র, সুমন, রিতম, সায়ন্তন, এরিক এবং হাইজ্যাকার সৌরভ সাহা, প্রহরী রাজা ভট্টাচার্য, সুরিন্দর এবং অপর হাইজ্যাকার মৈনাক, বাচ্চার মা দেবস্মিতা, ইডা, রুবিনা, জনৈক ভদ্রমহিলা মৃত্তিকা, শ্বেতাঙ্গ নারী অধ্যায়, জনৈক আফ্রিকান মহিলা বর্ণালী। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বিপুল। স্ক্রিপ্টেড বাই শুভঙ্কর। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।